আজকের ক্লাসে আমরা শিখব যে ডিফারেন্ট টাইপ অফ রেডক্স রিঅ্যাকশন আছে, সেই রেডক্স রিঅ্যাকশনগুলো সম্বন্ধে আলোচনা করব এবং তারই সঙ্গে ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ তুল্যাঙ্ক ভার বিষয়টা কি জিনিস এবং অক্সিডেশন নাম্বার পদ্ধতিতে কিভাবে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হয় সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তারই সঙ্গে প্রিভিয়াস ক্লাসে অনেকের যে ডাউটগুলো তৈরি হয়েছিল সেই ডাউটগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। তাই বলছি তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কোথাও একটুও ডাউট হলে সেটা কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকের টপিক। তাহলে চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাসটি শুরু করার আগে আমাদের নেক্সট যে পরবর্তী পার্টগুলো আছে সেগুলো ভালো করে রপ্ত করার জন্য কিন্তু আমাদের অক্সিডেশন নাম্বার এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের ভালো করে রপ্ত করে নিতে হবে। আচ্ছা, তাই জন্য আমাদের পরবর্তী পার্টটা শুরু করার আগে আমরা একটু অক্সিডেশন নাম্বার এই জিনিসটা আরেকবার করে নেব, তাহলে কি হয় যাতে কি হবে যে পরবর্তী পার্টটা শুরু করতে গেলে কিন্তু আমাদের যেন কোনো সমস্যা না হয় সেটা আমাদেরকে, সেই জন্য আমরা কি করব প্রথমে আমাদের কয়েকটা আমরা এখানে অক্সিডেশন নাম্বার করে নেব, এগুলোর মধ্যে আমাদের সব ধরনের অক্সিডেশন নাম্বারগুলো পড়ে যাবে, তাহলে কি হবে আমাদের অসুবিধা হবে না। আমরা প্রত্যেকটা ধরে ধরে অক্সিডেশন নাম্বারগুলো বের করে নেব, তাহলে কি হবে পরবর্তী পার্টে আমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো তার জন্য কি করব দেখো, এখানে আমাদের একটা সহজ এক্সাম্পল নিয়ে নিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কালার তো আমরা জানি কি হয়, বেগুনি কালার। বা এখানে দেখো কি হয়, এমএনএটা যদি বের করতে হয় তাহলে এমএন এর জারণ সংখ্যা আমরা বের করব, তার জন্য কি হচ্ছে তার সঙ্গে যে যারা যুক্ত আছে তাদের জারণ সংখ্যা তো আমাদের জানা আছে। কেন? কারণ পটাশিয়াম কোন গ্রুপে পড়ে? পটাশিয়াম গ্রুপ 1 এ পড়ে। তাহলে গ্রুপ 1 এর মেটালের জারণ সংখ্যা কত হয়? +1 আমরা ধরি। তো তার জন্য এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কি ধরলাম? +1। এবার এমএন এর বের করতে হবে, যাকে বের করতে হবে তাকে আমরা x ধরে নিই। ঠিক আচ্ছা, একই রকম ভাবে কি করতে হবে, এবার অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -2 করে, কারণ মোস্ট অফ কেসে অক্সিজেন জারণ সংখ্যা -2 করে হয়। পারঅক্সাইড এবং হচ্ছে সুপার অক্সাইড এগুলোর মধ্যে জারণ সংখ্যা একটু চেঞ্জ হয়, কিন্তু ওগুলো রেয়ার, ভেরি রেয়ার কেস আর কি। কিন্তু এখানে অক্সিজেন কিন্তু -2 জারণ অবস্থাতেই আছে। তাই জন্য কি করতে হবে, এখানে আমাদের কটা অক্সিজেন আছে? 4টা, এবং তার জারণ সংখ্যা কত? 4টা, তার জারণ সংখ্যা -2 করে হয়। এবং ওভারঅল এই মলিকুলটার ওভারঅল জারণ সংখ্যা কত হয়? আমরা এর আগের দিন একটা সূত্রতে পড়েছিলাম কি, যে কোনো একটা যৌগের মধ্যে যৌগটি গঠনকারী যে পরমাণুগুলো আছে তাদের মোট জারণ সংখ্যার সমষ্টি সেটা সবসময় কি হয়? 0 হয়। তো তাহলে এখানে আমাদের কি ওভারঅল যে জারণ সংখ্যাটা সাথে কত হবে? 0 হবে। তাহলে এবার এখান থেকে যদি আমরা কি করি, যে এবার x এর মান যদি বের করতে চাই তাহলে কত হবে x এর মান? x এর মানটা এখান থেকে আমরা তাহলে দেখে নেব কত হচ্ছে কি x এর মান কত আসছে, এখান থেকে আসবে হচ্ছে কি +7। তাহলে আমরা বের করে নিলাম কি MnO4 এর মধ্যে Mn এর জারণ সংখ্যা আমরা বের করে নিতে পারলাম। ঠিক আছে, একই রকম ভাবে আমরা নেক্সট গুলো পরবর্তী গুলো করব। এখানে প্রথম যে উদাহরণটা আছে সেটা কি আছে তোমার NaClO4, অর্থাৎ কি নাইট্রোসোনিয়াম পারক্লোরেট, যেখানে কি আছে কি NaClO4। এখানে আমরা এর আগের দিনে বলেছিলাম যে কি, যে আমাদের কয়েকটা আয়নের জারণ সংখ্যা আমাদের মনে রাখতে হবে, কারণ ওদের জারণ সংখ্যা সবসময় ফিক্স থাকে। সেই আয়নগুলো কি কি বলেছিলাম বলো? প্রথমে আমরা বলেছিলাম সালফেটে, যেখানে সালফেট দেখতে পাবো তার জারণ সংখ্যা সবসময় আমরা ধরবো -2। ঠিক, আর কি বলেছিলাম? সালফেটের পরে কি সালফাইড SO3 2-, এটা কি বলেছিলাম? জারণ সংখ্যা -2 বলেছিলাম। একই রকম ভাবে হাইড্রোক্সাইড জারণ সংখ্যা কি বলেছিলাম? -1 বলেছিলাম। একই রকম ভাবে সায়ানাইড এর জারণ সংখ্যা কি বলেছিলাম? জারণ সংখ্যা বলেছিলাম -1। এখন কোথাও যদি CO কার্বন মনোক্সাইড এর জারণ সংখ্যা কি বলেছিলাম? 0। এখন কোথাও যদি NH3 দেখতে পাই তাহলে জারণ সংখ্যা কি হবে? 0। একই রকম কি বললাম? ফসফেট, কোথাও যদি আমি ফসফেট দেখতে পাই তাহলে কি বলবো? ওর জারণ সংখ্যা -3 হবে। একই রকম কোথাও যদি নাইট্রেট দেখতে পাই, NO2 নাইট্রাইট আর নাইট্রেট, NO3- বা আমার হচ্ছে গিয়ে NO2 নাইট্রাইট, এদের জারণ সংখ্যা কি হয়? সবসময় -1 করে হয়। তাই জন্য বলেছিল কোথায় যদি এই ধরনের আয়নগুলো দেখতে পাই তাহলে তাদের জারণ সংখ্যা আমরা কি করে দেবো? এগুলো মুখস্থ রাখবো, এগুলো বসিয়ে দেবো আর কি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে NO আছে, NO কি হয়? NO জারণ সংখ্যা সবসময় আমরা মনে রাখবো যে NO জারণ সংখ্যা হচ্ছে +1 হয়। ঠিক আছে, NO জারণ সংখ্যা +1 করে ধরবো। তাহলে এটা তো জারণ সংখ্যা জানা আছে। আমার কি বের করতে বলেছে? ক্লোরিনটা জারণ সংখ্যা বের করতে বলেছে। এবার ক্লোরিনের সর্বোচ্চ জারণ অবস্থা কত হতে পারে এগুলো নিয়েও কিন্তু
কিন্তু তোমাদের একটা কোশ্চেন ছিল, তাহলে আমি একটু বলে দিই তাও সেটা একটু, যে কোনো একটা এলিমেন্টের তার সর্বোচ্চ জারণ সংখ্যা কত হতে পারে সেটা আমরা কি করে বুঝবো। তো তার জন্য আমি কি বলেছিলাম, যে এলিমেন্টটা বার করছি, সাপোজ ধরুন আমি বের করবো নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা কত হতে পারে সেটা আমরা কি করে বুঝতে পারবো, সেটার জন্য জানতে হবে আমাকে নাইট্রোজেনটা কোন গ্রুপে আছে। আমরা জানি মডার্ন পিরিয়ডিক টেবিলে নাইট্রোজেনের স্থান কোথায়, 15 নম্বর গ্রুপে। এবার তাই জন্য বলেছিলাম ও সর্বোচ্চ কত জারণ অবস্থা দেখাতে পারবে, সেটা কি, যে তার গ্রুপ নাম্বারটা থেকে মাইনাস করবো কত, 10 বিয়োগ করে যেটা আসবে সেটা হবে তার সর্বোচ্চ জারণ সংখ্যা। সে অত দেখাতে পারবে, তার থেকে বেশি কিন্তু জারণ অবস্থা দেখাতে পারবে না। তো তাহলে নাইট্রোজেনের 15তে ছিল, সেক্ষেত্রে 10 বাদ দিয়ে দিলে ও সর্বোচ্চ জারণ সংখ্যা কিন্তু +5ই দেখাতে পারবে, তার থেকে বেশি দেখাতে পারবে না। একই রকম ক্লোরিন কোন গ্রুপে আছে, ক্লোরিন তো হ্যালোজেন মৌল, তাহলে হ্যালোজেন কত, 17 নম্বর গ্রুপে আছে, তাহলে 17 থেকে আমরা কি করবো, 10 বাদ দিয়ে দেবো, তাহলে কত, +7, অর্থাৎ কি ক্লোরিন কিন্তু +7 জারণ অবস্থা পর্যন্ত দেখাতে পারবে। একই রকম সালফার কোন গ্রুপে আছে বলো, সালফার 16 নম্বর গ্রুপে আছে, 16 থেকে 10 বাদ দিয়ে দিলে সালফার সর্বোচ্চ কত, +6 দেখাতে পারবে। অর্থাৎ এই গ্রুপে মানে গ্রুপ 16 যতগুলো এলিমেন্ট আছে তারা সবাই ম্যাক্সিমাম +6 পর্যন্ত দেখাতে পারবে। তো এগুলো তো একই রকম, তাহলে এখানে ক্লোরিন +7 পর্যন্ত দেখাতে পারে। চলো দেখি এখানে কত আসছে, তাহলে এর জারণ সংখ্যা আমরা +1 ধরে নিলাম। আচ্ছা ক্লোরিনের জারণ সংখ্যা, ক্লোরিনটাকে আমরা বের করবো কি, x ধরে নেবো। এখন এখানে অক্সিজেন গুলো তো -2 জারণ অবস্থায় আছে, তাহলে -2 ইনটু কত ধরবো, 4টা আছে, ইকুয়ালস টু কি হয়, 0। তাহলে এখান থেকে x কত আসছে, +7, একদম ঠিক আছে। তাহলে এখানে আমরা বের করে নিতে পারলাম যে নাইট্রোসোনিয়াম পারক্লোরেট এর মধ্যে যে ক্লোরিনটা আছে সেটা +7 জারণ অবস্থায় আছে। চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে, ম্যাগনেসিয়াম কার্বাইড, ম্যাগনেসিয়াম Mg2C3। এটা যদি করতে যাই তাহলে কি হবে, দেখো ম্যাগনেসিয়ামের কত হয়, ম্যাগনেসিয়াম কোন গ্রুপে আছে, গ্রুপ 2 তে আছে, তাই জন্য জারণ সংখ্যা +2 করে হবে। তো +2 × 2 আছে, প্লাস কি আছে, আমরা কার্বনের বের করবো নাকি 3x ধরে নেবো, ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত আসছে, -4/3 আসছে। কিন্তু এটা একটা কি পাওয়া গেল, এটা একটা এভারেজ জারণ সংখ্যা পাওয়া গেল, কারণ ফ্র্যাকশনে আসছে মানে এটা এভারেজ জারণ সংখ্যা। তো তাই জন্য আমাদের তো প্রতিটা কার্বনে যদি বের করতে হয় তাহলে আমাদের এখানে আমরা কি মনে রাখবো যে এখানে যে এই যে ম্যাগনেসিয়াম কার্বাইডটা আছে সেটার স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়, যে কার্বন ডাবল বন্ড কার্বন আছে, এবার এদিকে একটা ম্যাগনেসিয়াম, এদিকে একটা ম্যাগনেসিয়াম আছে। যদিও এটা আয়নিক কম্পাউন্ড, কিন্তু আমরা মনে রাখতে পারি এইভাবে আর কি। কেননা আমরা হচ্ছে কি কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলোর মধ্যে আমরা জারণ সংখ্যা বের করার একটা পদ্ধতি আমি বলেছিলাম, তাহলে এখান থেকে আমরা বুঝে যাবো যে কোভ্যালেন্ট কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়। তাহলে এখানে যে কার্বাইড আয়নটা আছে, দেখো ম্যাগনেসিয়াম সবসময় কি তড়িৎ ধনাত্মক হয়। তা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে আর কি, কিভাবে আমরা ওই কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আমরা হচ্ছে কি করব না, জারণ সংখ্যাগুলো বের করব। যদি এটা কোভ্যালেন্ট বন্ড আমি ধরে নিই আর কি, তো তাহলে ম্যাগনেসিয়াম তড়িৎ ধনাত্মক, তাহলে ওই যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে বন্ধনের ইলেকট্রনগুলো নিজে থেকে টেনে রাখবে, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা, তার জারণ সংখ্যা কি মাইনাস হয়ে যাবে। এবার যতগুলো বন্ধন দিয়ে যুক্ত থাকবে তার জারণ সংখ্যা ততগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাগনেসিয়াম যেহেতু তড়িৎ ধনাত্মক বেশি হয়, ধাতু একটা, তাহলে এই দুটা বন্ধন করেছে, তাহলে এর মাথায় কি পড়বে, +2 জারণ সংখ্যা পড়বে। তাহলে একইভাবে কার্বন কি আছে, এই বন্ধনের দুটো ইলেকট্রন টেনেছে, তাহলে ওর জারণ সংখ্যা কি হবে, -2 হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে দুটো তো সেম, তার মানে কি এই কার্বনের মধ্যে কিন্তু কোন রকম ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন হবে না, কারণ দুটো সেম জিনিস থাকলে তার জারণ সংখ্যা সবসময় কি 0 ধরে নেবে, কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। তো তাই জন্য এখানে যে কার্বনটা আছে, দেখো এদিকেও কার্বন আছে এদিকেও কার্বন আছে, তাই জন্য এর কি কোনো ইলেকট্রনের পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। তাই জন্য এই কার্বনটা জারণ সংখ্যা কত হবে, 0 হবে। একইরকম ভাবে এখানে যে কার্বনটা আছে, দেখো এদিকে ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়াম এখান থেকে +2 হবে, তাহলে এর কাছ থেকে দুটো ইলেকট্রন টেনে নিয়েছে, তাই জন্য -2 হবে। তাহলে এখানে যে এর ভেতরে যে 3টা কার্বন ছিল তার মধ্যে একটা কার্বন যার জারণ সংখ্যা কি হবে, 0 হবে, এবং বাকি দুটো কার্বনের জারণ সংখ্যা কি -2 করে হবে। তাই জন্য কিন্তু আমাদের এবারে জারণ সংখ্যাটা আসছিল -4/3 আসছিল। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা অ্যাকুরেট ভ্যালু যদি বের করতে বলে তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ম্যাগনেসিয়াম কার্বাইড তার জারণ সংখ্যা এইভাবে করতে হয় আর কি। ঠিক আছে, চলো আমরা নেক্সট কি করব, যে ইউরেনিয়াম অক্সিনাইট্রেট। ভালো কথা, এটা খুব সহজ। চলো করো, ইউরেনিয়াম আছে, অক্সিজেন আছে, আর নাইট্রেট আছে। তাহলে আমাকে ইউরেনিয়াম বের করতে বলেছে, তাহলে ইউরেনিয়ামটা কিভাবে করবো, ইউরেনিয়ামের তো x ধরে নেবো, x। তাহলে একই রকম ভাবে অক্সিজেনে কি হয়, -2 করে হয়, তাহলে অক্সিজেনে -2 করে কি করবো, -2 ইনটু দুটা আছে। একই রকম ভাবে নাইট্রেটের জারণ সংখ্যা কত করে হয়, নাইট্রেটের -1, আমরা এক্ষুনি বললাম যে নাইট্রেটের জারণ সংখ্যা কত করে ধরবো, নাইট্রেটের জারণ সংখ্যা -1 করে, কটা আছে, দুটা, ইকুয়ালস টু 0। ঠিক, তাহলে এখান থেকে আমরা কত আসবে, x = t + 6 চলে আসবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের
ইউরেনিয়ামের জারণ সংখ্যা এখান থেকে আমরা বের করে নিতে পারলাম। চলো আমরা নেক্সট করব। নেক্সট কি আছে আমাদের কাছে? পটাশিয়াম মানে K2FeO4 আছে। তাহলে এই লবণটা আমরা বের করতে হবে K2FeO4, এখানে আয়রনের বের করতে বলেছে। তাহলে আমাদের কি পটাশিয়াম তো জানা আছে, পটাশিয়াম কত হয় +1 করে দুটা আছে। একই রকম ভাবে আয়রনের বের করবো, x ধরে নেব। একই রকম ভাবে অক্সিজেনের -2 ইনটু কত 4টা আছে ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে যদি আমরা করতে চাই তাহলে কি হবে দেখো, যেটা আসছে সেটাই। তাহলে x ইকুয়ালস টু কত আসছে এখান থেকে তোমার হচ্ছে কি 8 মানে কি +6 আসছে। তাহলে এই যৌগটা তাহলে একই রকম মনে রাখবে, নরমালি আমরা জানি আয়রনের জারণ সংখ্যা কত হয় +2 +3 হয়, কিন্তু আয়রন কিন্তু +6 পর্যন্ত জারণ অবস্থা দেখাতে পারে এবং এই কম্পাউন্ডের মধ্যে আয়রন +6 জারণ অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে একই রকম আমরা নেক্সট চলে আসবো কি নিকেলের কম্পাউন্ডে চলে আসবো। নিকেলে কি আছে NiNH3(2)Cl2, এখানে নিকেলে বের করতে বলেছে। তাই অ্যামোনিয়ার জারণ সংখ্যা আমরা সবসময় কি বলেছি, অ্যামোনিয়ার জারণ সংখ্যা কি ধরবো, অ্যামোনিয়ার জারণ সংখ্যা সবসময় আমরা 0 ধরবো, কারণ অ্যামোনিয়া একটা পৌষ মলিকুল, পৌষ মলিকুলের তো কোনো জারণ সংখ্যা থাকে না। তাহলে এখানে আমরা কি করবো, নিকেলটাকে x ধরে নেবো। তাহলে অ্যামোনিয়ার জন্য 0 আর ক্লোরিনের সবসময় জারণ সংখ্যা কত করে হয় -1। নরমালি ক্লোরিন যেহেতু গ্রুপ 17 এর মৌল, ওরা একটা করে ইলেকট্রন নিতে পারে, তাই জন্য ওদের জারণ সংখ্যা সবসময় -1 করে ধরে নিই। তাহলে এখান থেকে কটা আছে, দুটা আছে। তাহলে একই রকম ভাবে -1 × 2, তাহলে ওভারঅল জারণ সংখ্যা কত হবে 0। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পেয়েছি +2। তারপরে এখানে নিকেলটা কত আছে না +2 জারণ অবস্থায় আছে। এখন আমি যদি পরেরটা করতে চাই, পরে কি আছে H2, এটা কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড কি প্লাটিনামের একটা কমপ্লেক্স PTCl6। এই কমপ্লেক্সটা মনে রাখবে, এখানে প্লাটিনাম বের করতে বলেছে। এটা সাধারণত যখন আমরা ওই যে আমরা মনে রাখবো যে অ্যাকুয়ারিজিয়া তৈরি করার সময় যে কি হয়, যে সাধারণত কি হয় অ্যাকুয়ারিজিয়া গুলো আমাদের কি সবকিছুকে গলিয়ে দিতে পারে আর কি। তো সেই অ্যাকুয়ারিজিয়া মানে গোল্ডকে যে গলিয়ে দেয়, তো এই প্লাটিনামকে গলিয়ে দিতে পারে, প্লাটিনামের ওই কমপ্লেক্সটা তৈরি করে। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। যাই এখান থেকে আমরা কি প্লাটিনামে বের করতে হবে, একদম সহজ, এটা কোনো ঝামেলা নাই। থার্ড ব্র্যাকেট থেকে আলাদা করে ভয় পাবো না কিন্তু। কি করবো, যাকে বের করতে বলেছে তার জায়গায় x ধরবো, বাকিগুলো জারণ সংখ্যা আমাদের জানা আছে। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় কত জানি +1। -1 কখন হয়, যখন হাইড্রোজেনটা ধাতুর সঙ্গে যুক্ত থাকবে, তখন ওর জারণ সংখ্যা। অ্যাজ ফর এক্সাম্পল ধরুন সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন আছে, তাহলে এখানে হাইড্রোজেনটা -1, কিন্তু বাকি সব ক্ষেত্রে যেখানে ধাতু ছাড়া বাকি সবার ক্ষেত্রে যে হাইড্রোজেন জারণ সংখ্যা হয় +1। তাহলে এখানে +1 করে কটা আছে, দুটা আছে। একই রকম প্লাটিনামে কত হয়, প্লাটিনামে x ধরে নেব। একই রকম এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1 করে আমরা কি করব, -1 করে কটা আছে, 6টা আছে। ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x এর মান কত আসে +4। তাহলে এইভাবে এখানে প্লাটিনামের জারণ সংখ্যা বের করে নিতে পারলাম। প্লাটিনাম এখানে +4 জারণ অবস্থায় আছে। এখন পরেরটা করি, চলো। পরেরটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার। এই ধরনের কম্পাউন্ড, অর্গানিকের কম্পাউন্ড, যদিও আমরা অর্গানিক কেমিস্ট্রি এখনো পড়িনি, অর্গানিক কেমিস্ট্রি করলে এগুলো একদম জলভাত হয়ে যাবে। তাও আমি বলে দিচ্ছি এর স্ট্রাকচারটা কিভাবে করতে হবে। দেখো এখানে কি বলেছে, এটার নাম কি বলো দেখি, এটার নাম ইয়েস, কটা কার্বন আছে, একটা, তার জন্য মিথানল। ওই থাকলে অল কথা যুক্ত করি, তার নাম মিথানল। আচ্ছা, এর কি করতে হবে, এটা জারণ সংখ্যা যেহেতু এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই জন্য এর গঠনটা প্রথমে জানতে হবে। আচ্ছা, কার্বনের সবসময় কটা করে হাত হয়, দুটো, সবসময় 4টা হাত হয়, কার্বনের 4টা হাত হয়। তো 4টা হাত করার জন্য কি করবো, কার্বনটা প্রথমে আঁকাবো মাঝখানে, আঁকিয়ে নিয়ে কি করবো, চারদিকে 4টা হাত দিয়ে দেবো। দিলাম, দেওয়ার পরে এখানে কি করবো, 3টা হাইড্রোজেন আছে কার্বনের সঙ্গে, তাহলে 3টা হাইড্রোজেনকে দিয়ে দিই আগে, এইদিকে দিয়ে দিলাম। একেবারে এর সঙ্গে অক্সিজেনটা যুক্ত আছে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনটা আছে। এটা অ্যাকচুয়ালি মিথেনের স্ট্রাকচার, মিথানলের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে মিথানলের স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে কি করবো, আমরা কি বলেছি, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎচলনতা বেশি, অফকোর্স কার্বনের তড়িৎচলনতা বেশি, দুজনের প্রায় সমান হলেও কিন্তু কার্বনের তড়িৎচলনতা একটু হলেও বেশি। তো তাই জন্য এখানে কি ইলেকট্রন টানবে, বন্ধনের ইলেকট্রন, কার্বন নিজের দিকে টানবে। তাই জন্য এই যে হাইড্রোজেনটা আছে, এই যে ভালো করে বোঝো কিন্তু, আমি বারবার বলছি যে এই যে বন্ধনটা আছে, এই বন্ধনের মধ্যে হাইড্রোজেন তো ছেড়ে দিচ্ছে ইলেকট্রন, তাই জন্য হাইড্রোজেন কি হবে, +1 হবে, একটা বন্ধন। তাহলে এই কার্বনটা তাহলে কি হয়ে যাবে, কার্বন তো ইলেকট্রন টানছে নিজের দিকে, তাহলে এই বন্ধনের জন্য কার্বন হলো -1। ক্লিয়ার? একইভাবে এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটার জন্য কি হবে, এই হাইড্রোজেনটা কি +1 হবে, তাহলে এই কার্বনটা কি করবে, -1 হবে। ঠিক, এখন এই বন্ধনও তাই, এটা +1 হবে, এটা -1 হবে, তাহলে এখানে 3টা মাইনাস হলো। এবার এই বন্ধনটাকে লক্ষ্য করো ভালো করে, এই বন্ধনটাকে, এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে কার তড়িৎচলনতা বেশি, অক্সিজেন তড়িৎচলনতা বেশি, তাহলে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানলো, -1 হলো। আর এখানে কি হবে, তাহলে A-1 মানে কি, কার্বনকে ইলেকট্রন টানছে, তাহলে কার্বন কি হবে, +1 হবে। ঠিক, তো তাহলে এবার আমাকে ওভারঅল এখানে কি গল্পটা ঘটলো সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, কি টোটাল আমরা দেখতে পাচ্ছি কার্বনের জারণ সংখ্যা কত হবে, এখানে 3টা মাইনাস হলো, একটা প্লাস হলো, তাহলে ওভারঅল জারণ সংখ্যা কত হয়ে যাচ্ছে,
ওভারঅল জনসংখ্যা -2। বুঝে গেছে? তাহলে এখানের মধ্যে কি হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে মিথানলের মধ্যে কার্বনের জনসংখ্যা কি হয়ে গেল -2। ক্লিয়ার? ঠিক আছে, চলো একরকম ভাবে আমাকে যদি বলে মিথানলের জায়গায় তোমার এটা জাস্ট চেঞ্জ করে দিল, এরকম করে দিল, চলো দেখি এটা করো দেখি। CH2OH বলেছে, ঠিক? তাহলে এবার বলো তোমাকে মাঝখানে যে কার্বনটা আছে তার জনসংখ্যা বের করো। চলো দেখি কি বের করবো। তার জন্য স্ট্রাকচার গুলো বানানো একটু শিখে নাও, কিভাবে স্ট্রাকচার বানাবো। কার্বনের সবসময় কটা হয়? 4টা হাত হয়। তাহলে কটা কার্বন আছে? 3টে কার্বন পর পর বসিয়ে দাও। আচ্ছা, এই শেষ কার্বনের সঙ্গে তো OH আছে, OH লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই কার্বনে কি 4টা হাত দিয়ে দাও, 4টা হাত হয়ে গেছে। এর 2টা হাত, তাহলে উপরে একটা নিচে একটা দিয়ে দাও। এর 2টা হাত, এর উপরে একটা নিচে একটা দিয়ে দাও, ঠিক? আচ্ছা, এবার দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনকে দিয়ে দাও। একেবারে এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দাও। এর মধ্যে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক? এবার আমাকে এই কার্বনটা বের করতে বলেছে। চলো এই কার্বনটা কিভাবে বের করবো? আচ্ছা, তাহলে এইখানে তো কার্বন, এই হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনটা +1 হবে, তাহলে এই কার্বনটা কি হবে? -1। এখন এই হাইড্রোজেনের জন্য কি হবে? -1, এটা +1। আচ্ছা, এবার এই বন্ধনটাকে লক্ষ্য করো ভালো করে। এদিকে কার্বন, এদিকেও কার্বন, তাহলে এদের মধ্যে কি কোনো রকম স্থানান্তর হবে? কোনো স্থানান্তর হবে না কিন্তু। তাহলে এই বন্ধনের জন্য কি হচ্ছে গিয়ে এরও জনসংখ্যা পরিবর্তন হবে না, এরও জনসংখ্যার পরিবর্তন হবে না। একইভাবে এখানে তো কার্বন কার্বন আছে, তাহলে এদেরও কিন্তু জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে জাস্ট কি এই দুটো হাইড্রোজেনের জনসংখ্যা পরিবর্তন হলো, তাহলে এই কার্বনটার জনসংখ্যা কত হবে? -2। তাহলে এই যেমন এই যে এটা হচ্ছে জনসংখ্যা দেখে নিলাম কি -2 হলো। একইভাবে যদি এটা যদি বের করতে বলে এই কার্বনের জনসংখ্যা কত হবে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন আছে, এদিকে তো কার্বন কার্বনের জন্য কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে কি 3টা মাইনাস, তাহলে -3 অবস্থায় আছে। এই কার্বনের জন্য কি হবে? এই কার্বনের জন্য দেখো একটু ভালো করে করো যে এই এখানে কি এই হাইড্রোজেনের জন্য কি হচ্ছে? এটা এখানে কি হচ্ছে? -1। আচ্ছা, এই হাইড্রোজেন +1, এটা +1, তাহলে এটা -1। এবার এই অক্সিজেনের জন্য কি হবে? অক্সিজেন তো নিজে থেকে টানছে, তাহলে অক্সিজেন -1, কিন্তু এখানে কার্বনটা +1, তাহলে এই কার্বনটা জনসংখ্যা কত হবে? এখানে কিন্তু -1 জন অবস্থায় আছে। বুঝে গেল? তাহলে এইভাবে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো জনসংখ্যা আমরা স্ট্রাকচার বানিয়ে নিয়ে কিন্তু করতে পারবো। আশা করি যে তোমরা এবার বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট আমরা পড়বো। চলো নেক্সট মলিকুল কি আছে? আচ্ছা, দেখো এখানে যে আছে ফেরাস পারসালফাইড। ফেরাস পারসালফাইড মানে কি? FeS2। এখানে কি বলছে? সালফারে বের করতে বলেছে। দেখো নরমালি যদি এটাকে আয়নে ভাঙি তাহলে কি আয়রনটা +2 জন অবস্থায় থাকে, কিন্তু এখানে সালফারটা মনে রাখবো কি S বন্ড 8 মানে পারসালফাইড হয়ে আছে। তো তাই জন্য এখানে আয়রনটা আমরা +2 জন অবস্থায় যদি ধরি, এটা আয়রন +2, তাহলে প্লাস এখান থেকে 2x ধরলাম = 0, তাহলে x কি আছে? -1। মানে পারসালফাইডের ভেতরে সালফারের যেমন আমরা যদি পারঅক্সাইড এর মধ্যে অক্সিজেন -1 জন অবস্থা থাকে, তাহলে একদম সালফাইড পারসালফাইড যার মধ্যে অক্সিজেন সালফার কিন্তু -1 জন অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু সালফারটা কি আছে? FeS2 ফেরাস পারসালফাইড, এর মধ্যে সালফারটা -1 জন অবস্থায় আছে। ক্লিয়ার? চলো একই রকম ভাবে পরেরটা করি। কি আছে? ডাইমিথাইল সালফাইড, ডাইমিথাইল সালফেট। তাহলে কি করবে? এখানে S ডাবল বন্ড O আছে, এই দুদিকে দুটো মিথাইল গ্রুপ আছে, সালফাইড। আচ্ছা, এখান থেকে কি হবে? দেখো এখানে মজাদার জিনিস আছে। এবার আমাকে দেখতে হবে যে এই বন্ধন সালফার এবং অক্সিজেনের মধ্যে কার তৈরিতে বেশি? অক্সিজেনের। তাহলে অক্সিজেন দুটো বন্ধন যেটা আছে সেটার জন্য কি দুটো বন্ধনের জন্য কি -2 হবে, তাহলে সালফার কি হবে? +2। আচ্ছা, এবার দেখো এখানে এই কার্বন এবং এই সালফারের মধ্যে, কার্বন এবং সালফারের মধ্যে কার তৈরিতে বেশি হবে? অক্সিজেনের গ্রুপে যেহেতু আছে সালফার, তাই জন্য সালফারের তৈরিতে বেশি হবে। তাই জন্য এবার সালফার এখান থেকে টানছে, তাহলে সালফার টানলে কি হবে? এই একটা বন্ধনের জন্য সালফার এখানে -1 হবে, তাহলে কার্বনটা এখানে +1 হবে। একইভাবে এই কার্বনটার ক্ষেত্রে কি হবে? এই কার্বনটাও কি হচ্ছে? +1 হবে, ঠিক আছে? একইভাবে তাহলে এখানে কি হবে? -1 হবে। তাহলে ওভারঅল সালফারের জনসংখ্যা কত আছে? এখানে 0, কোনো পরিবর্তন হয়নি। এখানে এদের জন্য -1 করে, আর এখান থেকে +2, তাহলে ওভারঅল জনসংখ্যা কিন্তু সালফারের 0, ঠিক আছে? তাহলে ডাইমিথাইল সালফেট এর ভেতরে জনসংখ্যা সালফারের 0। একইভাবে পরেরটা করি। কি হচ্ছে? হাইড্রক্সিলামিন, NH2 বন্ড OH, এটার নাম কি? হাইড্রক্সিলামিন, যেখানে নাইট্রোজেন বের করতে বলেছে। সিম্পল, কোনো ঝামেলা নেই। নাইট্রোজেনের X ধরে নাও। আচ্ছা, হাইড্রোজেনের সবসময় জনসংখ্যা কত হয়? +1 করে, তাহলে এখান থেকে +1 করে +2। একই রকম ভাবে অক্সিজেনের জনসংখ্যা কত হয়? -2। এই হাইড্রোজেনের জন্য কি +1 ধরে নাও, = 0, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কি হবে? তাহলে এই -2 +2 কেটে গেল, তাহলে x কি? -1। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন কি আছে? না, -1 জন অবস্থায় আছে, ঠিক? বুঝে গেছি। তাহলে একই রকম পরেরটাতে চলে যাবো। পরেরটা কি আছে? সোডিয়াম অ্যাজাইড,
N3। এখানে নাইট্রোজেনটা বের করতে বলেছে। দেখো এক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেক প্রায় বইতেই এখানে এর নাইট্রোজেনের জারণ সংখ্যাটা নরমাল যেভাবে বের করি সেভাবে বের করতে থাকে, তোমরা ওইভাবেই মনে রাখবে। তাহলে কি বললাম, সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 ধরলাম আর নাইট্রোজেনটাকে 3x ধরে নিলাম ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু এখান থেকে -1/3। তাহলে এই সোডিয়াম অ্যাজাইড এর ভেতরে ধরে রাখবে তোমরা নাইট্রোজেনের প্রত্যেকটা এভারেজ জারণ অবস্থায় তোমরা মনে রাখবে যে নাইট্রোজেন জারণ সংখ্যাটা কত হয়, -1/3 জারণ সংখ্যা, এটাই মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সটা কি আছে, N2FeCN5NO। এবার হয়তো তোমরা এটা করতে পারবে আর কি, আশা করা যায়। চলো তাও তোমরা করো খাতায়। এখানে কি আছে, সোডিয়ামের +1 করে কি হচ্ছে কি দুটো সোডিয়াম আছে তার জন্য +2 ধরতে পারি। ঠিক, আচ্ছা এখানে আয়রনের তো বের করতে বলেছে, তাহলে আয়রনের কি x ধরে নিলাম। আচ্ছা সায়ানাইডের কি বললাম, জারণ সংখ্যা কত করে ধরবো, সায়ানাইড দেখতে পেলে তার জারণ সংখ্যা সবসময় -1 করে ধরবো। তাহলে সায়ানাইড কটা আছে, 5টা আছে, তাহলে -1 করে 5টা সায়ানাইড প্লাস, আচ্ছা এনোর জারণ সংখ্যা কি বললাম, এনোর জারণ সংখ্যা সবসময় কি ধরবো, +1 করে। তাহলে এনোর জারণ সংখ্যা আমি এখানে +1 বসিয়ে দিলাম ইকুয়ালস টু কি হবে 0, ওভারঅল চার্জ টু 0। তো তাই জন্য এখান থেকে আমরা কি পাবো, এখানে x এর মান কি পাওয়া যাবে, x এর মান পাওয়া যাচ্ছে -5, তাহলে x ইকুয়ালস টু +2। তাহলে কি হচ্ছে কি এই যে কমপ্লেক্সটার ভিতরে আয়রন কত জারণ অবস্থায় আছে, +2 জারণ অবস্থায় আছে। চলো নেক্সট পরেরটা করে নি। পরেরটা কি, হাইড্রোজেন সায়ানাইড বা সায়ানিক অ্যাসিড বলা হয় এটাকে, HC≡N। আচ্ছা এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। চলো নরমালি আমরা নাইট্রোজেন এখানে -3 জারণ অবস্থা ধরেও করতে পারি, কিন্তু এখান থেকে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে তোমরা এখানে আমরা করি আর কিভাবে করবো এটা দেখো এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার প্রতিযোগিতা বেশি, কার্বনের। তো তাহলে এখানে এই বন্ধনটার জন্য কার্বন কি হবে -1, হাইড্রোজেনটা +1। ঠিক, আচ্ছা এবার কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে কার প্রতিযোগিতা বেশি, নাইট্রোজেনের প্রতিযোগিতা বেশি। এবার কটা বন্ধনে যুক্ত আছে, 3টা বন্ধন। তাহলে 3টা বন্ধনে যেটা টানবে তাহলে এই জারণ সংখ্যা কি আছে, -3 হবে। তাহলে এ যদি -3 হয় তাহলে কি হবে, +3 হবে। তাহলে এবার এই কার্বনটার ওভারঅল চার্জ কত হলো, ওভারঅল চার্জ কি -1 যদি বাদ দিই তাহলে +2। তাহলে এর ভেতরে কার্বনের জারণ সংখ্যা কি আছে না, হচ্ছে +2 জারণ অবস্থাতেই আছে। এখন পরেরটা কি বলেছে, দেখো মনে রাখবে যে হাইড্রোজেন সায়ানাইড এবং হাইড্রোজেন আইসোসায়ানাইড দুজনের ভেতরে কিন্তু কার্বনটা কি না +2 জারণ অবস্থাতে থাকে, দুটার ভেতরে কার্বনটা +2 জারণ অবস্থা থাকে। এরপরে চলে আসি যে এই সল্টটা K3CrO8, ঠিক আছে, খুবই মজাদার একটা কম্পাউন্ড। আচ্ছা ওটা আমরা একটু পরে আসছি, চলো পরেরটা করে নিই। আচ্ছা এগুলো করে নিই, K3CrO8। আচ্ছা এটার স্ট্রাকচারটা থেকে আমি বলেছিলাম এটা ট্রিক্স দিয়ে করতে বলেছিলাম, ট্রিক্স দিয়ে। ঠিক আছে, সেই ট্রিক্সটা কি মনে আছে, আমি পুরো স্ট্রাকচার দিয়েও বলে দিচ্ছি, স্ট্রাকচারটা কিরকম হয় সেটাও বলে দিচ্ছি, কিন্তু আমি তাহলে ট্রিক্সটাই আগে ইউজ করবো। নরমালি করে দেখি ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হচ্ছে। চলো দেখি, ক্রোমিয়ামের পটাশিয়ামের +1 করে +3 প্লাস ক্রোমিয়ামের বের করবো, তাহলে ক্রোমিয়ামের x। আচ্ছা অক্সিজেনের কত হয়, অক্সিজেনের -2 করে কটা আছে 8টা, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত আসছে, 16, এখান থেকে 3, মানে হচ্ছে কি কত আসছে না +13 আসছে। এটা কি কখনো সম্ভব, কারো জারণ সংখ্যা আমি কি বলেছি, জারণ সংখ্যা সবসময় +7 তার বেশি হবে না। আমরা এখন আপাতত যা করব সববারই পিরিয়ড টেবিলে আমরা যা আমাদের নন এলিমেন্ট আছে সববারই কিন্তু +7 ম্যাক্সিমাম হতে পারে, তার থেকে বেশি কিন্তু জারণ সংখ্যা হয় না। তার মানে এটা ভুল হয়েছে এখানে নিশ্চয়ই। তাহলে আমাকে কি এখানে যে অক্সিজেনের যে জারণ সংখ্যাগুলো ধরেছি নিশ্চয়ই সবগুলো অক্সিজেন কি -2 জারণ অবস্থায় নেই, এখানে নিশ্চয়ই পারঅক্সাইড বন্ধন আছে, তো তাই জন্য তো এটা মিললো না। এবার কি করব, আমরা ধরে নেব একটা করে ধরে নেব যে অক্সিজেন, প্রথমে একটা অক্সিজেনকে বাদ দেবো, ধরে নেব যে ওর মধ্যে হয়তো একটা পারঅক্সাইড বন্ধন আছে। আমরা এবার গেস করে করবো যদি স্ট্রাকচারটা যদি জানা না থাকে। চলো দেখি আমি কিভাবে করছি, দেখো ভালো করে আবার মন দিয়ে দেখো কি বলছি, যে এখানে পটাশিয়ামের জন্য +3 ধরলাম। ঠিক আছে, স্ট্রাকচারটাকে প্রথমে এরকম করে নাও যে K3Cr আমি দুটা করে বাদ দেবো, তাহলে হচ্ছে 6.O2। ঠিক আছে, আমি এই যে O2টাকে বাদ দিলাম, এই O2টা ধরে নেব কি পারঅক্সাইড বন্ধন করে আছে, এই O2টা কি না পারঅক্সাইড বন্ধন করে আছে। তাহলে এবার আমরা আবার একটু জারণ সংখ্যা করে দেখবো, তাহলে কি হচ্ছে এখন +3 প্লাস x ধরে নিলাম, একইভাবে এখান থেকে -6 মানে ছটা আছে -2 করে, তাহলে কি হবে
12 হবে। একই ভাবে এখানে অক্সিজেনের মধ্যে মানে পারঅক্সাইডের মধ্যে অক্সিজেন কি জানো থাকে -1 করে, দুটো অক্সিজেন আছে তাহলে -2 ইকুয়াল টু কত হলো 0। তাহলে এখান থেকে ওভারঅল চার্জ কত হবে, ওভারঅল x ইকুয়াল টু কত আসছে +11। এটা কি হতে পারে? এটাও হতে পারে না, তার মানে কি এর মধ্যে আরো পারঅক্সাইড বন্ধন আছে। তো যার জন্য চলো আবার আমাদের আবার করতে হবে, এটা হলো না, তার মানে কি দুটো আছে নিশ্চয়ই, তাহলে K3CrO4.O2.O2। এই যে O2 গুলো আলাদা করে লিখছি, এগুলো কিসের জন্য? আমরা ধরে নিচ্ছি এগুলো পারঅক্সাইড বন্ধন করে আছে, ঠিক আছে। তো তাই জন্য আবার করে দেখবো, তাহলে এখানে আমি করে দেখি যে এখানে +3 +x, এখান থেকে -8 -2 -2 ইকুয়ালস টু 0। তাহলে একই রকম ভাবে তোমরা এখানে জানার সঙ্গে কত আসবে, তাহলে 2 এখান থেকে x ইকুয়ালস টু +9। তো সেটাও তো সম্ভব না, তার মানে কি আরো পারঅক্সাইড বন্ধন আছে। চলো আবার করব, এক নম্বরে করতে করতে দেখবো কি, এটাকে যখন আমরা লিখবো K3CrO2.O2.O2.O2, অর্থাৎ কি এর মধ্যে সবগুলো পারঅক্সাইড বন্ধন আছে। এবার দেখি কি আসছে, K3 এর জন্য কি +3 +x, তাহলে প্রত্যেকটা -2 -2 -2 -2, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এবার কত আসছে তোমার এখান থেকে যে -2 -2 -2 -6, আচ্ছা এখান থেকে হচ্ছে x ইকুয়ালস টু তোমার +5। তাহলে এবার তোমার এটা যুক্তিযুক্ত ক্রোমিয়ামের জারণ সংখ্যা এর মধ্যে কি +5 জারণ অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ট্রিক্স ইউজ করে মানে পারঅক্সাইড বন্ধন কমিয়ে 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 কিন্তু আমরা এইভাবে জারণ সংখ্যা বের করতে পারবো। তাছাড়াও তোমরা যদি বলো স্ট্রাকচারটা বলো, তাহলে স্ট্রাকচারটা কি হয় বলে দিচ্ছি। স্ট্রাকচারে কি হয়, ক্রোমিয়াম আছে, ঠিক আছে। তো তারপরে এখানে এই ও এই, এবার এই ও এখান থেকে তোমার কি হয়, এইভাবে প্রত্যেকটা পটাশিয়াম বন্ড করে থাকে। তাহলে অ্যাকচুয়ালি যে তোমার এই যে ক্রোমিয়ামের যে অক্টা অক্সাইড যে কম্পাউন্ডটা আছে সেটা কিন্তু এই ধরনের স্ট্রাকচার করে থাকে, অর্থাৎ কি এখানে প্রত্যেকটাই পারঅক্সাইড বন্ধন করে আছে। তাহলে এখান থেকে যদি স্ট্রাকচার থেকে বের করতে হয় তাহলে কিভাবে বের করবো বলো। তাহলে ক্রোমিয়াম এই যে বন্ধনটা অক্সিজেন বন্ড করে আছে, তাহলে কি এখান থেকে এই বন্ধনের জন্য অক্সিজেন কি হবে -1, আর ক্রোমিয়াম কি হবে +1। এক নম্বরে এই অক্সিজেনের জন্য কি হবে -1, তাহলে এই ক্রোমিয়ামের জন্য +1। এখানে এই বন্ধনের জন্য এটা +1 এটা -1, এই বন্ধনের জন্য এটা +1 এটা -1, এখন এই বন্ধনের জন্য কি হবে, এই বন্ধনের জন্য এটা -1 এটা +1 এটা -1। তাহলে ওভারঅল দেখো 5টা বন্ধন আছে, 5টা বন্ধনের জন্য +5 জারণ অবস্থায় আছে এখানে, বোঝা গেল। এবার তোমরা করতে পারো পরেরটা, চলো নেক্সটটা করি। আচ্ছা পরেরটা কি আছে, পরেরটা আছে আমাদের কি, আচ্ছা Na2S4O6, ঠিক আছে, এটা করতে হবে। তাহলে এটার নাম কি, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। এটা বলেছিলাম স্ট্রাকচারটা, এর আগে দিন বলেছিলাম স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তো এটা স্ট্রাকচারটা আমরা কিরকম হবে, এর মধ্যে 4টা সালফার পরপর বন্ড করে থাকে, 4টা সালফার পরপর বন্ড করে থাকে। তো তার মধ্যে কি হচ্ছে গিয়ে, এখানে অক্সিজেন যে থাকে 6টা, তো তার মধ্যে 2টা ডবল বন্ড করে থাকে, একটা O -Na+ বা এরকম করে বন্ধন ধরে রাখতে পারো। এবার আমি ধরলাম বন্ড ধরে নিলাম আর কি। এখন ভাবে এখানে কি ডাবল বন্ড O, এখান থেকে O Na আছে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে কি হবে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আচ্ছা মাঝখানে সালফার গুলো জারণ সংখ্যা কত করে হবে বলো দেখি, মাঝখানে সালফার জারণ সংখ্যা কত করে হবে, সালফার আছে তাহলে এটা তো 0 হবে, কোনো পরিবর্তন হবে না। এই সালফারে কিন্তু দুদিকে সালফার আছে, এবং এই সালফারের ক্ষেত্রে কোনো জারণ সংখ্যা পরিবর্তন হবে না, কারণ এই দুটো কিন্তু 0 হয়ে গেল, ঠিক। একরকম ভাবে এই সালফারটা এখানে দেখো যে এই বন্ধনটার মধ্যে দেখো এখানে সালফার, এর জন্য তো কোনো পরিবর্তন হলো না, কিন্তু এখানে যে অক্সিজেনের বন্ধন গুলো, অক্সিজেন তো নিজে থেকে টানবে, এই অক্সিজেনটা -2 তাহলে এখানে +2 হলো, এটাও এখানে -2 তাহলে এখান থেকে +2 হলো। এখন এখানে অক্সিজেনটা কি -1 একটা বন্ধন করে আছে, তাহলে এখানে +1, তাহলে এর মধ্যে ওভারঅল জারণ সংখ্যা কত হলো +5, তাহলে এখানেও তো তাই হবে, এখানেও +5 জারণ অবস্থা আছে। তাহলে এই যে টেট্রাথায়োনেট এর মধ্যে 4টা সালফার আছে, তাহলে প্রত্যেকটা সালফারের কি হচ্ছে গিয়ে তোমার 2টা সালফার 0 তে আছে আর 2টা সালফার +5 জারণ অবস্থায় আছে, ঠিক। আচ্ছা একই রকম চলো পরেরটা করবো। পরেরটা খুব মজাদার যৌগ, খুবই ইম্পর্টেন্ট। পরেরটা দেখো, এটা একবার তোমার জেইল কোশ্চেন ছিল, এটার নাম কি Br3O8, ঠিক আছে। এখানেও কিন্তু এখানে দেখো, এখানে এটার নাম হচ্ছে গিয়ে ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। এটার গঠনটা না জানলে কিন্তু আমরা পারবো না আর কি। এখানে যে 3টা ব্রোমিন আছে তার ব্রোমিনের জারণ সংখ্যাগুলো কিরকম হবে দেখো, এটা গঠনটা আমরা এইভাবে মনে রাখবো যে 3টা ব্রোমিনকে পরপর আগে আঁকিয়ে দেবো, 3টা ব্রোমিনকে পরপর আঁকিয়ে দিলাম। দেওয়ার পরে এবার 8টা অক্সিজেন কি আছে, একে 3টা ভাগ করে দেবো, এখানে মাঝখানে 2টো দেবো, এখানে একে 3টা দিয়ে দেবো,
ঠিক আছে, এটা হয়ে গেল কি আমাদের ট্রাইব্রোমো অক্টা অক্সাইডের গঠন। তাহলে এখান থেকে কি হবে, চলো এখান থেকে চলো যদি প্রত্যেকটা ব্রোমিনের যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে ব্রোমিনের মধ্যে কি আছে গিয়ে, আচ্ছা এখানে এই বন্ধনটার জন্য এই জান সংখ্যা কত হবে, এই অক্সিজেন তো নিজে থেকে টানছে, ব্রোমিন থেকে অক্সিজেন তো বেশি, তাহলে অক্সিজেন এখানে -2 হলো, তাহলে এর জন্য +2। এখন এই বন্ধনটার জন্য এটা -2, তাহলে এটা কি হবে +2। এখন এটার জন্য কি হচ্ছে, এটা -2, তাহলে এখানে +2। আচ্ছা এই বন্ধনের জন্য কি কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে তাহলে কি, এখানে তাহলে এই তিনটা অক্সিজেনের জন্যই হবে, তাহলে এখানে কি ব্রোমিনটা কি আছে না হচ্ছে +6 জারণ অবস্থায় আছে। একই রকম ভাবে এই মাঝখানে ব্রোমিনটা দেখো, মাঝখানে ব্রোমিনটা কি আছে গিয়ে, এই অক্সিজেনটা -2, এই অক্সিজেনটা -2, তাহলে এখানে +2, এর জন্য +2, এবং এই দুটো বন্ধনের জন্য কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, তার জন্য এই ব্রোমিনটা কি আছে, এই ব্রোমিনটা তোমার কি +5 জারণ অবস্থায়, +4 জারণ অবস্থায় আছে, ঠিক আছে, দুটো অক্সিজেনের জন্য। এবং এই অক্সিজেনটা যদি তিনটা অক্সিজেন আছে, তাই জন্য কি হচ্ছে, এখানে +2 পাবে, এখানে +2 পাবে, এখানে +2, তাহলে কি এর মধ্যে +6 জারণ অবস্থা আছে। তার মানে এর মধ্যে তিনটা ব্রোমিন আছে, তাহলে জারণ সংখ্যা কি আছে, +6, +4 এবং +6 এই জারণ অবস্থায় আছে। ঠিক আছে, চলো বোঝা গেছে। এরপর আমরা চলে আসবো নেক্সটটা কি আছে, নেক্সট আছে হচ্ছে কি তোমার, দেখো কার্বনের কিন্তু আমরা কি জানি, কার্বনের অক্সাইড কি জানি বলো দেখি, কার্বনের অক্সাইড কি আছে, একটা কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো অক্সাইডই আমাদের জানা ছিল, কিন্তু তাছাড়াও কিন্তু কার্বনের আরো একটা অক্সাইড আছে যেটাকে বলে কার্বন সাব অক্সাইড বলা হয়, বা তুমি এটার আরেকটা নাম বলতে পারো যে ট্রাই কার্বন ডাই অক্সাইড, এটা বলতে পারো, বা এটার নাম যে কার্বন সাব অক্সাইড বলা হয়, সাব অক্সাইড বলা হয়। এখানে কিন্তু তার স্ট্রাকচারটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কার্বন সাব অক্সাইডের মধ্যে জারণ সংখ্যা, কার্বনের জারণ সংখ্যা বের করতে বলে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো দেখো, এর গঠনটা কিরকম হয়, এই গঠনটা এরকম হয় যে কার্বন ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, এই তিনটা সবসময় এইভাবে বন্ধন থাকে, আর যে দুটো অক্সিজেন আছে সেই অক্সিজেন গুলো পাশের কার্বনের সঙ্গে কি ডাবল বন্ড ও করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্বন সাব অক্সাইডের গঠন। তাহলে এখানে দেখো এবার বুঝতে পেরে গেছো যে তোমাদের এখানে কার্বন গুলো জারণ সংখ্যা কত করে হবে। আচ্ছা এবার এখানে এই অক্সিজেন তো তৈরি হবে বেশি, তাহলে অক্সিজেন তো -2, দুটো বন্ধনের জন্য -2, তাহলে কার্বনটা কি হবে এখানে, এর জন্য +2 হবে। আচ্ছা এই কার্বনের কাছে তো কোনো আসবে না, তাহলে এই কার্বনটা মাঝখানে যে কার্বনটা আছে, দুদিকেই কার্বন আছে, তাই জন্য এই জারণ সংখ্যা কি হবে 0। এখন এই কার্বনটা তো অক্সিজেন এটা আনছে, এ -2, তাহলে কি হবে +2। তাহলে কার্বন সাব অক্সাইড বা ট্রাই কার্বন ডাই অক্সাইড, এর ভেতরে কার্বনের জারণ সংখ্যাগুলো কি আছে, +2, 0, +2 এইভাবে আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মাথায় ঢুকে নাও, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের আইআইটি জেই, শুধু বোর্ড এক্সাম না, আইআইটি জেই এর জন্য কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটাই আমরা ভালো করে করে নেব। এরপরে তো পরেরটা তো আমরা করে নিয়েছি। আচ্ছা ক্যালসিয়াম পারঅক্সাইড আছে পরেরটা, ক্যালসিয়াম পারঅক্সাইড আছে, এটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড না, কিন্তু ক্যালসিয়াম পারঅক্সাইড, কেন ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কি হয়, CaO হয়, কিন্তু এখানে ক্যালসিয়াম O2 আছে, মানে ক্যালসিয়াম পারঅক্সাইড আছে, তার মানে কি এখানে অক্সিজেন কি আছে, এখানে অক্সিজেন বের করতে বলেছে, আমরা ক্যালসিয়াম তো জানি +2, +2 + 2x = 0, তাহলে x = -1। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানলাম। পরেরটা দেখবো, পরেরটা বলেছে কি পটাশিয়াম আয়োডেট, Ki3, পটাশিয়াম আয়োডেট, আয়োডাইড না কিন্তু আয়োডেট, পটাশিয়াম আয়োডেট, এর ভেতরে কি হচ্ছে দেখো, নরমালি যদি বের করতে চাই তাহলে কিন্তু -1/3 আসবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, এখানে কিন্তু আয়োডিনের স্ট্রাকচারটা এইভাবে থাকে যে আয়োডিন থাকে, তার দুদিকে দুটো আয়োডিন আছে, ঠিক আছে, আর এখানে একটা পটাশিয়াম এর সঙ্গে যুক্ত হয়ে থাকে। তাহলে এই জন্য এই আয়োডিন এবং এই আয়োডিনের জন্য কিন্তু এই দুটো আয়োডিনের কিন্তু জারণ সংখ্যা কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এদের জারণ সংখ্যা কি 0 হয়ে আছে। কিন্তু এখানে একটা পটাশিয়াম থাকার জন্য, পটাশিয়াম তো +1, তাহলে এখানে কি হচ্ছে -1, তাহলে ওভারঅল তোমাকে যদি বলতে হয়, তাই জন্য এখানে কিন্তু ওভারঅল জারণ সংখ্যা কিন্তু -1/3 আসছিল, কিন্তু এর মধ্যে একটা দুটো আয়োডিনের জারণ সংখ্যা কি 0 আছে, আর একটা আয়োডিনের কি জারণ সংখ্যা কি -1 আছে, তাহলে এদের জারণ সংখ্যা কি 0, -1, 0 এইভাবে থাকে পটাশিয়াম আয়োডাইডের ভিতরে কিন্তু। ঠিক আছে, এটা বুঝে গেছো। নেক্সট কি থাকে দেখো, আচ্ছা গ্লুকোজ বা ফ্রুক্টোজের ভিতরে কার্বনের জারণ সংখ্যা কত হয় বের করো দেখি। আচ্ছা গ্লুকোজ কি C6H12O6, তাই না, তাহলে এখান থেকে কি কার্বনের বের করবো, চলো দেখো কার্বনে কি 6x ধরে নেব। আচ্ছা হাইড্রোজেন সবসময় +1 করে কি +12 হবে, এখন অক্সিজেন 6টা আছে, তাহলে 6 × 12, তাহলে -12 = কি হবে 0, তাহলে দেখো 12 তো কেটে যাচ্ছে, তাহলে x = 0। তার মানে কি গ্লুকোজ বলো বা ফ্রুক্টোজ বলো বা সুক্রোজ বলো, তাদের মধ্যে কার্বনের জারণ সংখ্যা কি থাকে 0 থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমার পরীক্ষায় এসেছিল, তাই জন্য এটাও ভালো করে খেয়াল রাখবে যে গ্লুকোজ বা ফ্রুক্টোজের ভেতরে কার্বনের জারণ সংখ্যা কিন্তু 0, মানে কি কোনো কোনো কম্পাউন্ডের মধ্যে কার্বনের জারণ সংখ্যা কিন্তু 0 হতে পারে। আচ্ছা এরপরে এখানে আর কি আছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, এখানে মনে হয় 5 কিলো জল ছিল। আচ্ছা এরকম সল্ট যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো দেখো,
AlSO4 to 5H2O। H2 তো পোষম মলিকুল, এর কিন্তু জারণ সংখ্যার মধ্যে কোনো রকম পার্টিসিপেট করবে না, জল পোষম, তাহলে এটাকে দেখে কিন্তু ভয় পাবো না, এটা তো আগেই বাদ দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এবার কি করবে, এবার তো বের করতে পারবো, অ্যালুমিনিয়ামের বের করতে বলেছে, তাহলে কি পটাশিয়ামের কি +1, অ্যালুমিনিয়ামেরটা x ধরে নিলাম, আর সালফেটের জারণ সংখ্যা কত করে হয় সবসময়, সালফেটের সবসময় -2 হয়, তাহলে -2 × 2 এটা ধরে নিলাম ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কি হচ্ছে +3, তাহলে এর মধ্যে কি +3 জারণ অবস্থায় আছে। তাহলে এই যে ছিল এই কয়েকটা আমরা করে নিলাম অক্সিডেশন নাম্বার, এগুলো মনে হয় কি এগুলোর মধ্যে যদি আমরা করে নিই তাহলে মানে আর কোনো সমস্যা থাকবে না, আমরা প্রত্যেকটা কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো করেছি, তাহলে অক্সিডেশন নাম্বারের উপরে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এবার এই যে অক্সিডেশন নাম্বারটা করে নিলাম, এবার এর আগের দিনে আমরা কি করেছিলাম যে কোনো একটা রেডক্স রিঅ্যাকশনের মধ্যে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট আমরা কি করে বুঝতে পারবো সেটা কিন্তু আমরা এর দিন ইলেকট্রনিক পদ্ধতিতে করেছিলাম। আজকে আমরা দেখো অক্সিডেশন নাম্বার দিয়ে কিভাবে সেই তোমার হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট বের করতে হয় সেটা আমরা চট করে শিখে নেব। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখে নিই যে জারণ সংখ্যা পদ্ধতিতে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া চিহ্নিত করা যায়, সেটা আমরা এখন দেখবো আর কি। এর আগের দিন আমরা পড়েছিলাম ইলেকট্রনের পদ্ধতিতে, অর্থাৎ কি আমরা কি জানছিলাম, আমাদের জানা ছিল কি জারণ কাকে বলে, যে যেখানে ইলেকট্রন কি হয়, ইলেকট্রন বর্জন হয়, যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় সেটাকে আমরা কি বলেছিলাম, জারণ বিক্রিয়া বলেছিলাম। ইলেকট্রন বর্জন মানে কি বলেছিলাম, যে ইলেকট্রন বর্জন মানে আমরা বলেছিলাম জারণ বিক্রিয়া, মানে যে বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দেয়। এখানে বিজারণ কি বলেছিলাম, যেখানে ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে আমরা কি বলেছিলাম, বিজারণ বিক্রিয়া করেছিলাম। কিন্তু তার থেকেও আমরা স্ট্যান্ডার্ড পদ্ধতি, যেখানে আমরা অক্সিডেশন নাম্বার বের করা শিখে গেছি, জারণ সংখ্যা বের করা শিখে গেছি, এবার আমরা কি করবো, জারণ মানে আমরা শিখবো কি, জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন মানে জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কি যদি জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা আমরা কি বলবো, সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। এখন বিজারণ বিক্রিয়া কাকে বলবো, যেখানে কি হচ্ছে গিয়ে তোমার জারণ সংখ্যাটা কি হবে, জারণ সংখ্যা হ্রাস পাবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বিজারণ বলবো। ঠিক আছে, তাহলে এই কথাটা এখনই মাথায় ঢুকিয়ে নাও যে জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ সংখ্যা হ্রাস মানে সেটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, একটা বিক্রিয়ার উদাহরণ নিয়ে নিই, চলো আমরা একটা বিক্রিয়ার উদাহরণ নিয়ে নিই, যে এখানে দেখবো যে কিভাবে আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে জারণ এবং বিজারণ খুঁজে বের করতে পারবো। চলো দেখি, একটা বিক্রিয়া নিচ্ছি, সাপোজ ধরে নাও জিঙ্ক প্লাস CuSO4, এর মধ্যে যদি মানে জিঙ্কের মধ্যে যদি CuSO4 দিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে ধরে নাও ZnSO4 প্লাস Cu তৈরি হলো। এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়াটা আমরা কিভাবে বের করবো, দেখো এই জন্য ইলেকট্রনের দরকার নেই, ডাইরেক্ট বের করে নিতে পারবো। তো তার জন্য আমরা কি করবো, প্রথমে প্রত্যেকটা জারণ সংখ্যাগুলো বের করে নাও। ঠিক আছে, জারণ সংখ্যা বের করে আমরা মাথার উপরে লিখবো যে কার জারণ সংখ্যা কত। আচ্ছা, জিঙ্ক এটা তো মুক্ত অবস্থায় আছে এলিমেন্ট, তাহলে জারণ সংখ্যা কত হয় 0, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা হলে 0 আছে। আচ্ছা, কপার এর জারণ সংখ্যা কত, সালফেটের জারণ সংখ্যা সবসময় কি হয় -1, তাহলে এখানে কি হবে, কপারের জারণ সংখ্যা কি আছে, কপারটা হচ্ছে +2 জারণ অবস্থায় আছে, আর পুরো সালফেটটা কি আছে, পুরো সালফেটটা এখানে -2 জারণ অবস্থায় আছে, পুরো সালফেটটা -2 জারণ অবস্থায় আছে। একরকম ভাবে যদি তোমরা এখানে বের করতে চাও সালফেটের মধ্যে সালফারের জারণ সংখ্যা কত আছে, দেখবে যে সালফারটা এখানে +6 জারণ অবস্থায় আছে আর অক্সিজেনটা এখানে -2 তে আছে, যদি সালফেটে বের করতে পাও। আচ্ছা চলো দেখে নাও, এটাও করে দিতে হবে, চল করে দিই। হ্যাঁ দেখ কি হচ্ছে, এখানে দেখ আমরা সালফারটাকে বের করে নিতে পারবো, সালফারে কি হয়, সালফারটাকে x ধরে নিলাম। আচ্ছা, অক্সিজেনে কি -2 করে -2 into 8 is equals to কি -2, কেন ওভারঅল চার্জ কি এখানে -2 আছে, তাহলে করে নিলাম, তাহলে x সমান কি হবে +6। তার মানে কি সালফেটের ভেতরে, এমনি তো সালফেটের জারণ সংখ্যা তো আমরা -2 ধরছি, কিন্তু সালফেটের ভেতরে সালফারের জারণ সংখ্যা কত হয় +6, তাহলে এখানে তুমি আলাদা করে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6 লিখে রাখতে পারো। যদি এখানে সালফেট, এখানেও সালফেট আছে, তার জন্য এখানেও +6 হয়ে আছে আর অক্সিজেনটা -2 তে আছে। তাহলে এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত হয়েছে বলো দেখি, সালফেটের জারণ সংখ্যা কি হয় -2 হয়, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা কত +2 তে আছে। ঠিক, এখন এই কপার তো আবার মুক্ত অবস্থায় চলে আসছে, তাহলে কপারের জারণ সংখ্যা কত 0। তাহলে এবার আমরা কি জানি, জারণ সংখ্যা বৃদ্ধি আর হ্রাসটা বের করবো। চলো, এখানে জিঙ্ক ছিল কি 0, এখান থেকে কি হয়েছে +2 হয়েছে, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেল না হ্রাস পেল, বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কি বিক্রিয়া বলবো, এটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। বুঝে গেল, ক্লিয়ার। এরপর দেখো কপার এখানে জারণ সংখ্যা কত আছে +2, এখানে কত হয়েছে 0, তাহলে এখানে আমরা কি বলবো, কপারের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, হ্রাস পেলে কি এটাকে কি বলবো, বিজারণ বলবো। বাহ, কত সহজ পদ্ধতি। তাহলে আমরা বুঝে গেছি যে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া, ওই যে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া যে বের করতে বলেছিল, তাহলে কি হচ্ছে কি এই জিঙ্ক থেকে আমরা এটা লিখে দেবো Zn2+,
তাহলে এখান থেকে কি হয়ে গেল, এটা আমরা জারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল। এখানে কপার 2+ থেকে আমরা কপার লিখে দেবো, দুটো ইলেকট্রন নিয়ে কপার হয়ে গেছে, এটা কি এটা বিজারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করলাম, যে জারণ বিজারণকে খুঁজে বের করতে পারলাম। এরপরে যদি আমাকে বলে যে এই বিক্রিয়ার মধ্যে জারক পদার্থ এবং বিজারক পদার্থ খুঁজে বের করো, তাহলে তো আমরা জানি যদি জারণ যদি খুঁজে বের করতে পারি, তাহলে কি যে বিক্রিয়ায় ইলেকট্রন কি হয়, মানে কি জারক পদার্থ মানে কি, যে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। তাহলে এখানে জিঙ্ক কি হয়েছে, নিজে জারিত হয়েছে, অন্যকে তার মানে কি বিজারিত করেছে। আর কপার এখানে নিজে বিজারিত হয়েছে, মানে কি অন্যকে জারিত করেছে। তাহলে এখানে আমরা কি বলবো, যে জিঙ্কটা যে আছে, জিঙ্ক এখানে কি নিজে জারিত হয়েছে, মানে কি অন্যকে কি করেছে, বিজারিত করেছে, তাই জন্য বিজারক। আর এখানে কপার 2+টা কি আছে, কপার 2+ অবস্থায় আছে, তাহলে কপার 2+টা এখানে কি ওর নিচে বিজারিত হলো, মানে অন্যকে জারিত করলো, তাই জন্য এটা জারক। তাহলে এইভাবে জারণ সংখ্যা পদ্ধতিতে আমরা কি করতে পারবো, যে জারক এবং বিজারক পদার্থ খুঁজে বের করতে পারবো। তো চলো আরেকটা উদাহরণ নাও, চলো এরকম অসংখ্য উদাহরণ নিতে পারবো আমরা। চলো একটা বিক্রিয়া বলো, চলো লিখো, লিখবে কি, যে ধরে নাও আমার আছে হচ্ছে গিয়ে Cl2 প্লাস তোমার হচ্ছে গিয়ে Cl2 এর সঙ্গে আমরা HCl ধরে নাও H2 বিক্রিয়া করিয়েছি, করে নিয়ে এখানে কি হলো, HCl তৈরি হলো। ঠিক আছে, এই বিক্রিয়ার জন্য দেখবো কোনটা জারক কোনটা বিজারক আমাদের খুঁজে বের করতে হবে, মানে টার্গেট। ফার্স্ট আমরা জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা খুঁজে বের করতে হবে। চলো এখানে ক্লোরিন কি মুক্ত অবস্থায় আছে, তাহলে জারণ সংখ্যা কি আছে 0। এখানে হাইড্রোজেনটা মুক্ত অবস্থায়, তাহলে জারণ সংখ্যা কত 0। আচ্ছা এবার এর ভেতরে হাইড্রোজেন জারণ সংখ্যা কত +1, ক্লোরিন জারণ সংখ্যা কত -1। তাহলে এখান থেকে ক্লোরিন 0 ছিল, 0 থেকে কি হয়েছে -1 হয়েছে, জারণ না বিজারণ হয়েছে, বিজারণ, বিজারণ। আচ্ছা এখানে হাইড্রোজেন 0 ছিল, +1 হয়েছে, তাহলে কি হয়েছে, এটা জারণ। তাহলে জারণ বিজারণ খুঁজে বের করতে পারলাম। আচ্ছা এবার ক্লোরিন নিজে বিজারিত হয়েছে, তাহলে অন্যকে কি করেছে, জারিত করেছে, তার জন্য জারককে, জারককে ক্লোরিন। আচ্ছা হাইড্রোজেনটা এখানে কি হয়েছে, নিজে জারিত হয়েছে, কারণ অন্যকে কি করেছে, বিজারিত করেছে, তার জন্য এখানে কি হচ্ছে কি বিজারককে, বিজারক সমান সমান হাইড্রোজেন। তাহলে এইভাবে কিন্তু যে কোনো বিক্রিয়া আমরা কি জারক এবং বিজারক পদার্থগুলো খুঁজে বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তো খুঁজে জারক এবং বিজারক পদার্থ খুঁজে বের করতে পারলাম। এবার আমরা চলে আসবো আমাদের কি যে মেন টপিক, আগের মানে পরবর্তী যে জিনিসগুলো, সেখানে কি করবো, যে রেডক্স রিঅ্যাকশন গুলো, যে অনেক ধরনের যে রেডক্স রিঅ্যাকশন গুলো হয় সেই টাইপ গুলো আমরা পড়বো এখন, এবং প্রত্যেকটা টাইপের বিষয়গুলো আমরা উদাহরণ সহকারে আলোচনা করব। এবং এবং আমরা পড়বো যে আমাদের কি সব রিঅ্যাকশন, আমাদের যে কেমিস্ট্রিতে যত রিঅ্যাকশন করি সবই কি রেডক্স রিঅ্যাকশন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা এবার দেখে নিই যে ডিফারেন্ট টাইপ অফ রেডক্স রিঅ্যাকশন গুলো আছে। তো সেটার রেডক্স রিঅ্যাকশনকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। তো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি, যেটাকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, বা এটাকে আমরা বলতে পারি অসামঞ্জস্য বিক্রিয়া বা অসম বিভাজন। ঠিক আছে, অসম বিয়োজন, এগুলো হচ্ছে কি, এগুলো এক একটা নাম আর কি, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, যেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এবার মানে 2019 সালে কিন্তু নিট পরীক্ষায় এই টপিকটা থেকে একটা কোশ্চেন এসেছিল, তাই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোন বিক্রিয়াগুলোকে আমরা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলবো, সেটা আমাদেরকে চিনতে হবে। কারণ রেডক্স রিঅ্যাকশনের মধ্যে এই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কি হয়, এটা একটা বিশেষ টাইপের রিঅ্যাকশন। কি হয় যে দেখো, যে এই ধরনের একটা বিক্রিয়া, সাপোজ একটা উদাহরণ নিচ্ছি আমরা, সাপোজ ধরে নাও যে আমরা এরকম একটা রিঅ্যাকশন নিচ্ছি, যে যেখানে কি হয়েছে না, তোমার কি হচ্ছে গিয়ে NaCl Cl2, এটা কি করেছে, কি রিঅ্যাকশন করেছে NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করেছে, করে নিয়ে তৈরি করেছে কি, যে NaOCl প্লাস তোমার তৈরি করেছে NaCl প্লাস তোমার তৈরি করেছে জল। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা যদি NaOH এর উপর ডিপেন্ড করে কিন্তু এই সংখ্যাটা ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে কিন্তু যদি এক্সেস পরিমাণ NaOH নিই, তাহলে কিন্তু এখান থেকে সোডিয়ামের জায়গায় কিন্তু তোমার পারক্লোরাইড তৈরি হবে। তাহলে সেটা কিন্তু ডিপেন্ড করবে NaOH, সেটা আমরা ক্লাস 12 এ পড়বো রিঅ্যাকশন করে। আমি যদি অল্প পরিমাণে NaOH দিই Cl2 এর মধ্যে, তাহলে তৈরি হচ্ছে কি সোডিয়াম অক্সিক্লোরাইড, আর যদি বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, তাই জন্য কিন্তু ভুল না। চলো দেখো এখানে কি বলছি, যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ব্যালেন্স আমি করছি না, জাস্ট আমি দেখবো জারণ সংখ্যা দিয়ে দেখবো যেটা কি ঘটনাটা কি ঘটছে। দেখো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কি আছে 0। ঠিক, আচ্ছা এবার এখানে কি হচ্ছে, দেখো ক্লোরিনের জারণ সংখ্যা, এর মধ্যে যদি জারণ সংখ্যা বের করি, তাহলে সোডিয়ামের +1, অক্সিজেনের -2, ক্লোরিনের বের করবো x = 0, তাহলে x = +1। তাহলে এখানে ক্লোরিন কি আছে, +1 জারণ অবস্থায় আছে। এখন এখানে ক্লোরিন কি জারণ অবস্থায় আছে, -1 আছে। ঠিক আছে, বাকি কিন্তু কারো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তো তাহলে দেখো যে এমন একটা বিক্রিয়া, তো
তো যে বিক্রিয়ায় তোমার কি হয় যে কোন একটা যৌগ যেখান থেকে কি হয় তার জারণ সংখ্যাটা ওই বিক্রিয়াটাতেই প্রোডাক্টের মধ্যে যদি আবার একই জায়গা থেকে যদি বৃদ্ধি পাই আর একই জায়গা থেকে যদি হ্রাস পাই তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো না ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলবো আর কি। তাহলে এই বিক্রিয়াটা আমি কিভাবে মনে রাখি, আমি দেখো এইভাবে মনে রাখি যে দেখো ডিস মানে আমরা এরকম ডিজিজ মানে কি, ডিজিজ মানে ছড়িয়ে যাবে একটা জায়গা থেকে একটা, যেমন এখন আমাদের করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তো তাহলে কি ডিজিজ মানে কি ছড়িয়ে যাবে, তার মানে কি তার জারণ সংখ্যা ছোট্ট ছিল সেখান থেকে চারিদিকে ছড়িয়ে গেল, মানে কি একটা থেকে যদি জারণ সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, এভাবে মনে রাখবো। এখন হয়তো আমরা আরো উদাহরণ নিতে পারি, দেখো তো তোমরা এটা ধরতে পারো নাকি এই ধরনের বিক্রিয়াটা, যেমন ধরে নাও যে হচ্ছে গিয়ে ফসফরাস P4 এর সঙ্গে আমরা NaOH এর রিঅ্যাকশন করলাম, তাহলে এখান থেকে তৈরি হলো কি যে PH3 প্লাস NaH2PO2 এই যৌগটা তৈরি হলো, প্লাস এখান থেকে জল তৈরি হলো। এই বিক্রিয়াটা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন কিনা তো বলো দেখি, চলো করো। তাহলে কি করবো, ফসফরাসের জারণ সংখ্যা 0 আছে, তাহলে এখানে ফসফরাসের যদি জারণ সংখ্যা বের করি তাহলে এখানে -3 হবে, হাইড্রোজেনের +1 করে। এখন এখানে যদি ফসফরাসের জারণ সংখ্যা বের করি তাহলে কি হবে, ফসফরাসের বের করো, এখান থেকে +3 এখানে +4 মানে কি এখানে +1 জারণ অবস্থা আছে। তো তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, 0 ছিল, 0 থেকে কি হয়েছে, 0 থেকে এটা কি হয়েছে কমেছে, তাহলে এটা কি বিজারণ, এটা বিজারণ। আবার 0 থেকে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এটা জারণ, তার মানে কি এটা থেকেই জারিত হচ্ছে, এটা থেকে বিজারিত হচ্ছে, তাহলে এটা একটা কি ধরনের বিক্রিয়া, ডিজিজ ছড়িয়ে গেছে, তাহলে এটা কি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া বা অসম বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে গেছি যে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কাকে বলবো। এখন আমরা পরেরটা পড়বো, দেখো এর ঠিক উল্টো বিক্রিয়াটা যেটাকে, আচ্ছা আরেকটা উদাহরণ বলো তো দেখি, এটা তোমরা করবে বলবে যেটা কিনা। ধরুন একটা এরকম বিক্রিয়া আছে, আমরা 12 এ পড়বো এটা, যে MnO4 2- আর যদি শুধু মাইনাস হতো তাহলে বলতাম পটাশিয়াম ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, আর যদি 2- থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি পটাশিয়াম ম্যাঙ্গানেট। ঠিক আছে, এটা ম্যাঙ্গানেট আয়ন আমরা দেখেছি, এই ম্যাঙ্গানেট আয়নের মধ্যে যদি আমরা H+ দিই তো তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে MnO4- আর তৈরি হয় MnO2 আর তৈরি হয় জল। তাহলে এই বিক্রিয়াটা কি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, তোমরা নিজেরা করবে। চলো তাহলে চলো এবার আমরা দেখে নিই যে কম্পোজিশন রিঅ্যাকশনটা কি। দেখো কম্পোজিশন রিঅ্যাকশন এটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের ঠিক উল্টোটা, উল্টো ঘটনাটা যদি ঘটে, যদি কিরকম বিক্রিয়া, ধরো একটা উদাহরণ নিয়ে নিই। উদাহরণটা কি, ধরুন সাপোজ আমরা বলছি পটাশিয়াম ব্রোমেট KBrO3 প্লাস KBr পটাশিয়াম ব্রোমাইড, এর মধ্যে ধরো HCl এর উপস্থিতি যদি বিক্রিয়া করে তাহলে এখান থেকে তৈরি হচ্ছে Br2 তৈরি হলো, KCl তৈরি হলো আর জল তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটাতে মানে কি ঘটনা ঘটছে দেখো, এখানে দেখো ব্রোমিনের জারণ সংখ্যা বের করো, এখানে যদি ব্রোমিনের জারণ সংখ্যা বের করি তাহলে কত আছে ব্রোমিন, তাহলে +1, এটাকে x ধরে নিলাম, এটা -6 = 0, তাহলে x = +5, তাহলে এখানে ব্রোমিনটা কি +5 জারণ অবস্থায় আছে। ঠিক, এখন এখানে ব্রোমিনের জারণ সংখ্যা কত আছে -1 জারণ অবস্থায় আছে, তাহলে এখান থেকে ব্রোমিনের জারণ সংখ্যা কত আছে 0 হয়েছে। তো তাহলে দেখো একটা থেকেই কি হলো, এই ব্রোমিন থেকেই জারণ সংখ্যা কি হয়েছে কমে গেছে, তাহলে এটা কি হলো বিজারণ, এটা বিজারণ। আবার ব্রোমিন থেকেই কি হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, -1 থেকে 0 হয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কি হবে জারণ। তাহলে কি তাই যদি এরকম কোন বিক্রিয়া, যে বিক্রিয়ায় কি হয়েছে যে বিক্রিয়ক পদের মধ্যে দুটো জারণ সংখ্যা ছিল, সেই দুটো জারণ সংখ্যা থেকে যদি ও একটাতেই গিয়ে যদি পৌঁছায় আর কি, তো তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো কি কম্পোজিশন রিঅ্যাকশন। এটা আমি কিভাবে মনে রাখি, দেখো কম মানে কি কমে যাওয়া, তার মানে কি যেখানে বিক্রিয়ক পদের দুটো জারণ সংখ্যা আছে সেখানে যদি একটাতে গিয়ে কমে যায়, তার মানে কি একটাতে কমে যাচ্ছে, তো দুটো ছিল সেখান থেকে কমে যাচ্ছে, তাই মানে আমি এইভাবে মনে রাখি যে কম্পোজিশন মানে কি যে সেখান থেকে দুটা থেকে একটা হয়ে যাবে, আর ডিসপ্রপোর্শনেশন মানে কি ডিজিজ মানে ছড়িয়ে যাবে আর কি, তার মানে কি একটা থেকে দুটার মধ্যে চলে যাবে, সেটা হবে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এই যে এর উদাহরণগুলোর উপরে কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসে। তাহলে চলো আমরা নেক্সট যেটা পড়বো, আচ্ছা এখানে আরেকটা উদাহরণ নিয়ে নাও, চলো এটা বলবে তোমরা কি হবে। আচ্ছা ধরুন আমরা করলাম কি SO2 এর সঙ্গে আমরা বিক্রিয়া করলাম H2S, এর সঙ্গে যদি বিক্রিয়া করাই তাহলে এখান থেকে তৈরি হয় সালফার প্লাস তোমার তৈরি হচ্ছে গিয়ে H2O। তাহলে এই বিক্রিয়াটা কি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন না কম্পোজিশন রিঅ্যাকশন বলো। আচ্ছা এখানে সালফার জারণ সংখ্যা বের করো, সালফার জারণ সংখ্যা +4 জারণ অবস্থায় আছে সালফার, এখান থেকে সালফার জারণ সংখ্যা বের করো, -2 জারণ অবস্থায় আছে এখানে সালফার, এখানে সালফার কি মুক্ত অবস্থায় মানে কি 0, তাহলে কি দুটা থেকে একটা হয়েছে কমে গেছে, তাহলে কি হবে কম্পোজিশন রিঅ্যাকশন। চলো আমরা নেক্সট পড়বো যেটা, সেটা কি, তাহলে চলো এবার আমরা দেখে নেব কি যে শত জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলবো, বা
অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন কাকে বলে? দেখো এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটা কি যে একটা বিক্রিয়ক পদার্থের ভেতরেই দুটা অ্যাটম থাকবে, তার জারণ সংখ্যা থেকে যদি একটা থেকেই তোমার কি হয় জারণ বা বিজারণ হয়, মানে একটা যৌগ থেকে, ওখানে যেমন একটা যেমন ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন এবং শত জারণের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। চলো আমি একটা উদাহরণ নিয়ে তারপরে বলছি। যে একটা উদাহরণ নিচ্ছি, সাপোজ ধরে নাও তোমার হচ্ছে গিয়ে KNO3 পটাশিয়াম নাইট্রেট, এটাকে যদি আমরা হিট করি তাহলে হিট করলে কি হবে, এখান থেকে তোমার তৈরি হবে কি KNO2 প্লাস তৈরি হলো O2। ঠিক আছে, এই বিক্রিয়াটা ভালো করে দেখো। এখানে যদি আমরা জারণ সংখ্যা বের করি, এখানে দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করো +1, নাইট্রোজেনে X করে নিলাম, আর অক্সিজেনে কত -2 করে -6 = 0, তাহলে X = কি হবে +5, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত আছে +5। আচ্ছা অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে, অক্সিজেনের সংখ্যা -2 তে আছে। ঠিক আছে, আচ্ছা এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা +1 ধরেছিলাম। আচ্ছা এখন আমরা এই যৌগটার মধ্যে দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা +1, এখানে নাইট্রোজেন জারণ সংখ্যা বের করো, নাইট্রোজেন জারণ সংখ্যা কত আসবে +3। আচ্ছা অক্সিজেনের জারণ সংখ্যা কত আসবে, এখান থেকে অক্সিজেন তো -2 ধরেছি, তাহলে -2 আছে। এবার এই অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে 0, কারণ হচ্ছে কি অণু অবস্থায় চলে আসছে। তাহলে এই বিক্রিয়াটা আবার ভালো করে দেখো যে কি, যে এই একটা যৌগ মানে একটা যৌগের ভেতরেই দুটা অ্যাটম আছে, একটা যৌগের ভেতরে দুটা অ্যাটম আছে, সেই যৌগটা থেকেই আমার কি হয়েছে জারণ হয়েছে বিজারণ হয়েছে, মানে কি নাইট্রোজেন +5 থেকে +3 তে আসছে, তাহলে এটা কি হলো জারণ সংখ্যা কমে গেছে, তাহলে এটা হলো বিজারণ, এটা হলো বিজারণ। এখন আমরা এখান থেকে দেখো অক্সিজেন থেকে কি হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কি হলো জারণ। তাহলে কি বললাম যে সেলফ মানে অটো অক্সিডেশন রিয়াকশন বা শত জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, একটা যৌগের ভেতরেই দুটা অ্যাটম তার জারণ সংখ্যা যদি পরিবর্তন হয়, একটা যৌগ থেকে যদি জারণ বিজারণ হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো শত জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, কিন্তু তোমার ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার ক্ষেত্রে পার্থক্যটা কি ছিল, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কি ছিল যে এরকম ছিল না, সেখানে যে Cl2 প্লাস NaOH, এখান থেকে কি তৈরি হয়েছিল NaCl প্লাস তোমার কি হয়েছিল NaOCl তৈরি হয়েছিল প্লাস জল তৈরি হয়েছিল। দেখো এখান থেকে ক্লোরিন থেকেই কিন্তু তোমার জারণ বিজারণ হচ্ছে, কিন্তু এখানে পার্থক্যটা কোথায়, এখানে কি হচ্ছে নাইট্রোজেন থেকে মানে একটা যৌগের ভেতরে দুটা ভিন্ন ভিন্ন এলিমেন্টের জারণ সংখ্যা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই জন্য এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। তাহলে এটা হয়ে গেল কি, যেটা হলো অটো অক্সিডেশন রিয়াকশন, আর এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, তো তারপরে আমরা নেক্সট পরবর্তী আমাদের আরেক ধরনের বিক্রিয়া আছে। দেখো এই বিক্রিয়াগুলোকে কিন্তু আবার তাপীয় বিয়োজনের ফলে রেডক্স রিঅ্যাকশন বলা হয়ে থাকে। কেননা এই বিক্রিয়াগুলো আরেকটা উদাহরণ আমরা নিতে পারি, মানে এই বিক্রিয়াগুলো সাধারণত দেখবে বেশিরভাগ ক্ষেত্রে হিট চিহ্ন দেওয়া থাকবে। যেমন ধরে নাও Ag2O, এটাকে যদি আমরা হিট করি তাহলে তৈরি হবে কি সিলভার প্লাস অক্সিজেন তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে গিয়ে, এখানে সিলভারের জারণ সংখ্যা কি আছে, দেখো সিলভার জারণ সংখ্যা বের করো +1 আছে, আর অক্সিজেন জারণ সংখ্যা -2 আছে, কিন্তু এখানে কি হয়েছে 0 হয়েছে, এটাও 0 হয়েছে, তাহলে একটা থেকেই বাড়ছে একটা থেকেই কমছে, দুটো ভিন্ন ভিন্ন কিন্তু অ্যাটম। তো যেন এটাও একটা কি হচ্ছে গিয়ে তোমার অটো অক্সিডেশন রিঅ্যাকশনের রেডক্স রিঅ্যাকশনের উদাহরণ আর কি। তো তাহলে এটাও কিন্তু মনে রাখবে যে শত জারণ বিজারণ বিক্রিয়ায় তাহলে কি হচ্ছে একটা যৌগ থেকেই তোমার ভিন্ন ভিন্ন করে হচ্ছে তোমার জারণ সংখ্যা বৃদ্ধি এবং হ্রাস পাবে আর কি। তো তাহলে আমরা এখান থেকে আরেকটা পার্ট আছে আমাদের, সেটা কি যে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ফলে তোমার হচ্ছে কি অক্সিডেশন রিঅ্যাকশন, অর্থাৎ কি তোমার প্রতিস্থাপনের ফলে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সেটাও কিন্তু একটা রেডক্স রিঅ্যাকশনের মধ্যে পড়ে আর কি। তো সেটা দেখো এটার আমরা পুরো ডিটেলস আমরা এখনই পড়বো না, এটা আমরা ক্লাস 12 এর যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা আছে সেখানে আমরা ভালো করে পড়বো। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো কিরকম বলছি, ডিসপ্লেসমেন্ট রেডক্স রিঅ্যাকশন মানে কি, দেখো ধরো সাপোজ আমি জিঙ্কের সঙ্গে HCl এর রিঅ্যাকশন করলাম, করে গিয়ে এখান থেকে তৈরি হলো তোমার ZnCl2 প্লাস H2 তৈরি হলো। এই বিক্রিয়াটা ভালো করে দেখো, তাহলে কি হচ্ছে ধাতুটা এখান থেকে এই HCl থেকে Cl টাকে রিপ্লেস করে হাইড্রোজেনটাকে বের করে দিল। এই বিক্রিয়াটাতে দেখো কি হচ্ছে জারণ সংখ্যা বের করো, জিঙ্কের এখানে 0, আচ্ছা ক্লোরিনের এখানে কি -1, হাইড্রোজেন এখানে কি +1, তাহলে এখান থেকে কি হচ্ছে জিঙ্ক এখানে কি +2 হয়েছে, আর এখান থেকে হাইড্রোজেনটা 0 অবস্থায় চলে আসছে। তো তাহলে এই বিক্রিয়াটা কি হচ্ছে দেখো যে এটা একটা রেডক্স রিঅ্যাকশন, যে 0 থেকে +2 হয়েছে মানে জারণ, এখানে +1 থেকে 0 হয়েছে মানে বিজারণ, তাহলে এটা একটা রেডক্স রিঅ্যাকশন, কিন্তু এখানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট করেছে, ধাতুটা ধাতুকে রিপ্লেস করেছে। একই রকম ভাবে তোমার এই ধরনের জিঙ্ক প্লাস CuSO4,
এখান থেকে কি হয় তোমার ZnSO4 প্লাস Cu তৈরি হয়। এই বিক্রিয়াতেও কিন্তু কি হচ্ছে দেখো, এখান থেকে কি তুমি বের করো, জিঙ্কের 0, কপার সালফেট +2, এখান থেকে জিঙ্ক হচ্ছে +2, কপার 0, তাহলে জিঙ্ক থেকে বৃদ্ধি পেয়েছে, কপার থেকে হ্রাস পেয়েছে, জার্মিয়ান একসঙ্গে হচ্ছে, এখান থেকে কিন্তু জিঙ্কটা এই ধাতুটাকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে কি আমাদের কি ডিসপ্লেসমেন্ট রেডক্স রিঅ্যাকশনের মধ্যে পড়ে। তো এখান থেকে কি এই বিক্রিয়াটার আমাদের এই ধরনের কোশ্চেন হয় যে কোন ধাতু কোন ধাতুকে রিপ্লেস করতে পারবে আর কি, সেটার জন্য আমাদের ওই তোমার মেটাল অ্যাক্টিভিটি সিরিজ বা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলো প্রয়োজন, সেটা ডিটেইলসে আমরা ক্লাস 12 এ যাবো আর কি, এখানে আমরা পুরো ডিটেইলসে যাচ্ছি না। তাহলে এটা গেল আমাদের ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ভাগ আর কি। তো এরপরে আমাদের এখান থেকে জানা দরকার কি, তাহলে কি আমাদের কেমিস্ট্রিতে যত রিঅ্যাকশন পড়ছি সবই কি রেডক্স রিঅ্যাকশন? তো চলো দেখে নিই যে এমন কিছু রিঅ্যাকশন যেগুলো হচ্ছে রেডক্স রিঅ্যাকশন হিসেবে ধরবো না, কিন্তু আয়নিক রিঅ্যাকশন। যেমন ধরে নাও যে এটা কি রেডক্স রিঅ্যাকশন নাকি বলো দেখি। যেমন ধরে নাও সিলভার নাইট্রেট AgNO3 এর সঙ্গে আমরা কি করলাম, তোমার হচ্ছে গিয়ে তুমি করলে NaCl এর বিক্রিয়া করে দিলে, করে এখান থেকে কি তৈরি হলো, সিলভার ক্লোরাইড তৈরি হলো, আর এখান থেকে সোডিয়াম নাইট্রেট তৈরি হলো। আচ্ছা এখানে কি জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে নাকি দেখো তো। আচ্ছা সিলভার এখানে জারণ সংখ্যা কত আছে, নাইট্রেট তো -1, এটা যদি -1 হয় ওভারঅল, তাহলে এটা কি হচ্ছে +1, এখন এক নম্বরে সোডিয়াম +1, ক্লোরাইড -1, তাহলে এখান থেকে সিলভারে কি আছে, এটা +1, এটা -1, সোডিয়ামটা +1, নাইট্রেটটা -1। তাহলে কি এই বিক্রিয়া কি কোনো জারণ সংখ্যা সিলভার +1 থেকে +1ই আছে, নাইট্রেট -1ই আছে, ক্লোরাইড -1ই আছে, সোডিয়াম +1ই আছে, তাহলে কোনো জারণ সংখ্যার পরিবর্তন হ্রাস বৃদ্ধি পায়নি, তাহলে এটা কিন্তু একটা রেডক্স বিক্রিয়া বলবো না। বুঝে গেছো? তাহলে এই আমরা পড়লাম হচ্ছে গিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ রেডক্স রিঅ্যাকশন গুলো। এবার আমরা অক্সিডেশন নাম্বারটাকে ব্যবহার করে কিভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে পারবো বা তুল্যাঙ্ক ভার বের করতে পারবো, এবং তার আগে আমাদের জেনে নেব যে তুল্যাঙ্ক ভার বিষয়টা কি জিনিস। চলো আমরা এখন দেখে নেব যে তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট বিষয়টা কি জিনিস। দেখো তুল্যাঙ্ক ভার বিষয়টা আমরা ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টারে পুরো ডিটেলসে পড়বো আর কি, ঠিক আছে। আজকে আমরা এখানে শুধুমাত্র পড়বো যে অক্সিডেশন নাম্বার পদ্ধতিতে আমরা তুল্যাঙ্ক ভার কিভাবে বের করতে হয়। তার আগে আমি একটু বলে দিই যে তুল্যাঙ্ক ভার বিষয়টা কি জিনিস, মানে এটার ব্যবহারের সুবিধাটা কোথায়, মানে উদ্দেশ্য কোথায়, মানে তুল্যাঙ্ক ভার এই রাশিটা কেন নিয়ে মার্কেটে কেন আনা হলো আর কি। দেখো ধরে নাও সাপোজ আমরা একটা রিঅ্যাকশন করছি যে HCl এর মধ্যে আমি কি করলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আমার কি তৈরি হলো না, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হলো। এবার এই বিক্রিয়াটাতে কত গ্রাম HCl বা কত মোল HCl কত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করেছে সেটা জানতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আগে বিক্রিয়াটা লিখতে হবে, লিখে নিয়ে সেটাকে আমরা ব্যালেন্স করে আমি বলতে পারবো। যেমন একটু উদাহরণ নিয়ে নাও, যে সাপোজ আমি কি বললাম যে HCl এর সঙ্গে আমি কি করলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH এর বিক্রিয়া করালাম, করিয়ে নিলে এখানে কি তৈরি হবে, যে ক্যালসিয়াম ক্লোরাইড মানে লবণ আর জল তৈরি হবে, জল তৈরি হলো। এটাকে আমাকে কি করতে হবে, আমি কি এই রিঅ্যাকশন থেকে বলতে পারবো যে কত মোল HCl কত মোল, তার জন্য আমি কি করতে হবে, আমাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার জন্য আমরা কি করব, এখানে HCl কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখান থেকে তোমার এখান থেকে কি হলো, যে অক্সিজেন এখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তাহলে এখানে 2 হলো, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 2টা হলো, হাইড্রোজেন 4টা হলো, 4টা হলো, আচ্ছা Cl2 2টা হলো, ঠিক আছে, তাহলে মিলে গেছে। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো আমাকে কি বলতে পারি, এবার আমি তাহলে বলতে পারি যে 2 মোল HCl 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে 1 মোল তোমার ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, এটা আমরা বলতে পারি, তাই না? বা আমরা এইভাবে বলতে পারি কি, যে এর আমরা আণবিক ভর মানে HCl এর সঙ্গে ধরে নাও HCl এর আণবিক ভর যদি আমরা ধরে নিই x, ঠিক আছে, x ধরে নিলাম, এখন এর আণবিক ভর যদি y ধরে নিই তাহলে বলতে পারি কি যে y, এখান থেকে আমরা এটা যদি আমি z ধরে নিই তাহলে কি বলতে পারবো, যে এরকম আমরা এই বিক্রিয়া থেকে আমরা এরকম বলতে পারবো যে 2 মোল HCl 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, ঠিক আছে। আর কি বলতে পারবো, একই রকম ভাবে 2 মোল মানে কি, এখানে আণবিক ভর আমাদের জানা আছে, তাহলে 2x গ্রাম তোমার HCl y গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে z গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, এটা আমরা বলতে পারি। আমাদের কি জন্য না, মোল কনসেপ্ট থেকে আমরা এটা বলতে পারছি। কিন্তু
যদি ধরে নাও আমাদের কাছে এরকম একটা ভৌত রাশির প্রয়োজন ছিল যে যার জন্য কি করব, আমাদের বিক্রিয়াটা মানে সমীকরণটি না লিখে বা ব্যালেন্স না করেই আমরা বলে দিতে পারবো যে কত গ্রাম তোমার ওই বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম বিক্রিয়াত পদার্থ তৈরি করবে, সেটা আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ তুল্যাঙ্ক ভার এই ভৌত রাশির সাহায্যে বলে দিতে পারবো। সেই জন্য আমাদের তুল্যাঙ্ক ভার ভৌত রাশিটা ব্যবহার শুরু হয়েছিল। এবার এই তুল্যাঙ্ক ভার আমাদের কি হয়, এটা তো অনেক ভাবে বের করা যায়। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো যে কিভাবে বের করা যায়। তো আজকে আমরা এখানে পড়বো যে তুল্যাঙ্ক ভার আমরা অক্সিডেশন নাম্বার পদ্ধতিতে কিভাবে বের করবো। দেখো মানে এটার জন্য তুল্যাঙ্ক ভারের আমরা সূত্রটা কি পড়বো, এখান থেকে তুল্যাঙ্ক ভারের জন্য আমরা কি করব, যে তুল্যাঙ্ক ভার সমান সমান কি, যে যেই জারিত বা বিজারিত পদার্থটা মানে কি জারক বা বিজারক রকের আণবিক ভর বাই ওই বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন এটা কি না, রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভার এইভাবে বের করবো আর কি। নরমালি আমরা সাধারণত সল্ট বা অ্যাসিড বা এদের ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভার বের করি কিভাবে, তুল্যাঙ্ক ভার সাধারণত আমরা বলি আর কি। তুল্যাঙ্ক ভার সাধারণত কিভাবে বের করা হয়, যে ওর আণবিক ভর, উপরে আণবিক ভরই থাকে সবার ক্ষেত্রে, আর নিচে একটা এন ফ্যাক্টর দিয়ে বা সেটাকে আমরা ভ্যালেন্সি ফ্যাক্টরও বলি আর কি, VF, এটা দিয়ে আমরা হচ্ছে ভাগ করে আমরা কি করি না তুল্যাঙ্ক ভার বের করি। এটা যে কোনো লবণ বা অ্যাসিডের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য, কিন্তু আমরা এটা পুরো ডিটেইলসে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়বো। আমরা এখানে আপাতত বলছি তুল্যাঙ্ক ভার আমরা জারক বা বিজারক অর্থাৎ রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে বের করবো সেটা আমরা এখানে আলোচনা করিনি। আচ্ছা, তাহলে এটা তো বুঝেই গেছি যে তুল্যাঙ্ক ভার জারক বা বিজারক পদার্থের আণবিক ভরকে উপরে রাখবো, সেটাকে যদি ওই বিক্রিয়াতে মানে ওই জারণ সংখ্যার কতটা পরিবর্তন হচ্ছে, মানে যদি জারকের যদি বের করতে চাই তাহলে জারকের ক্ষেত্রে জারণ সংখ্যার কত পরিবর্তন হয়েছে সেটা দিয়ে ভাগ করে দেবো, বা সেটা যদি বিজারকের যদি বের করতে চাই তাহলে বিজারকের যে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। চলো একটা বিক্রিয়ার উদাহরণ নিয়ে নিই, তাহলে আমরা ব্যাপারটা ভালো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। যেমন ধরে নাও আমরা একটা রিঅ্যাকশন নিচ্ছি যে KMnO4, এটার সঙ্গে আমরা কি করব না H2SO4 এর রিঅ্যাকশন করব, তার সঙ্গে না H2O2 এর সঙ্গে বিক্রিয়া করব। করে নিয়ে এখান থেকে কি তৈরি হবে, দেখো এখান থেকে তৈরি হবে K2SO4 প্লাস MnSO4, এখান থেকে তৈরি হবে কি জল তৈরি হবে, প্লাস O2 তৈরি হবে। এটা দেখা যাচ্ছে এখানে H2O2 আছে, আর এখানে যে তোমার K2SO4 তৈরি হলো আর MnSO4। আচ্ছা, এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করে নি প্রথমে। চলো ব্যালেন্স করি। ব্যালেন্স করার জন্য কি এখানে 2 দিয়ে গুণ করব, আচ্ছা এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব, তারপরে একরকম হবে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 5 দিয়ে গুণ করলাম, আচ্ছা এখানে 8 দিয়ে গুণ করলাম, এটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম। দেখো মিলে গেছে অক্সিজেন Mn দুটা, হ্যাঁ এটা তাহলে মিলে গেছে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা এবার কি করব, প্রথমে আমাকে জারক পদার্থ এবং বিজারক পদার্থ খুঁজে বের করব, তারপরে এই বিক্রিয়াটার কি করবো আমরা তুল্যাঙ্ক ভার বের করব। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো যে এখানে আমরা কি করবো, তাহলে প্রথমে সবার জারণ সংখ্যাগুলো বের করতে হবে। তাহলে জারণ সংখ্যা বের করি, Mn এখানে জারণ সংখ্যা আছে +5 +7 জারণ অবস্থা আছে। আচ্ছা, একই রকম ভাবে এখান থেকে Mn এর জারণ সংখ্যা কত আছে, +2 হয়েছে। আচ্ছা, একরকম ভাবে এখান থেকে তোমার আর সবাই যদি জারণ সংখ্যা বের করি আর কি, তাহলে এখান থেকে আমরা দেখবো যে অক্সিজেন যেহেতু পারঅক্সাইড বন্ধন আছে মানে এখানে -1 হয়েছে, আর বাকি সবার মধ্যে -2 আছে। অক্সিজেন এখানেও -2 আছে, কিন্তু এই অক্সিজেনটা পারঅক্সাইডের অক্সিজেনটা এখানে কি হচ্ছে, অক্সিজেনে 0 তে আসছে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে +7 থেকে তোমার কি হয়েছে, যে +2 হয়েছে। তাহলে এটা কি নিজে কি হয়েছে, নিজে বিজারিত হয়েছে। তাহলে এটা কি আমার নিজে বিজারিত হলো, মানে বিজারণ বিক্রিয়া কোনটা হচ্ছে, এখান থেকে এখানে এটা হয়েছে। তাহলে এখানে জারক পদার্থ কোনটা বলো তো দেখি, জারক পদার্থ মানে কি Kmn এর পরে এখানে জারক পদার্থ, কারণ নিজে বিজারিত হয়ে তাহলে অন্যকে জারিত করবে। তার বিক্রিয়াটা কি হবে, যে KMnO4 এখান থেকে কি হয়েছে না MnSO4 হয়েছে আর কি। আচ্ছা, আমরা সংখ্যাটা নিলাম 2, 1 মোলের ক্ষেত্রে আমরা করবো আর কি, কারণ আমার তুল্যাঙ্ক ভার সবসময় 1 মোলের ক্ষেত্রে বের করবো। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়াটাকে আলাদা করে নিলাম, অর্ধ বিক্রিয়াটাকে খুঁজে নিলাম, নিয়ে এবার আমরা কি করবো, এখানে জারণ সংখ্যা এখানে +7 ছিল, এখান থেকে কি হয়েছে না +2 হয়েছে।
এবার এটা তাহলে জারক পদার্থ, তাহলে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার বের করার সূত্র আমরা এক্ষুনি বললাম কি, যে জারক পদার্থটি আণবিক ভর, জারক পদার্থের আণবিক ভর বাই নিচে কি, নিচে হচ্ছে গিয়ে জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে জারক পদার্থের আণবিক ভর আমরা, চলো এখানে কি জারক পদার্থটা কি MnO4, KMnO4, তাহলে KMnO4 আণবিক ভর এখানে বসাতে হবে। আর জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে, এখানে ছিল 7, এখানে হয়েছে 2, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন 5 হয়েছে, তাহলে এখানে 5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে চলো এখানে KMnO4 এর কি হবে, KMnO4 এর পটাশিয়ামের কত হয়, পটাশিয়ামের 23 হয়, প্লাস Mn এর কত হয়, Mn এর আমরা ধরে নেব 55, প্লাস আমরা এখানে অক্সিজেনের কত হয় 16 × 4 464 ইকুয়ালস টু কত হবে 5 দিয়ে ভাগ করব। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 158/5 আসবে। তাহলে এটাকে ভাগ করলে আসবে কত 5 3 15 5 36 5 30 না হচ্ছে গিয়ে 5 3 15 1 পয়েন্ট, তাহলে হচ্ছে গিয়ে 8 30, তাহলে 31.6। তাহলে এটা আমাদের তুল্যাঙ্ক ভার চলে আসলো কি, যে 31.6। তার মানে সাধারণত অ্যাসিড মাধ্যমে KMnO4 আমরা মানে জারক পদার্থটি তুল্যাঙ্ক ভার বের করে নিতে পারলাম। তাহলে এরকম করে আমাদের যদি বিক্রিয়ায় দেওয়া থাকে, তাহলে সেই বিক্রিয়া থেকে প্রথমে আমাকে জারক পদার্থ এবং বিজারক পদার্থটা খুঁজে বের করব, বের করে কি করব, যে তার জারণ সংখ্যার পরিবর্তনটা বের করব এবং সেই জারক পদার্থটা আণবিক ভরটা উপরে রাখবো 1 মোলের ক্ষেত্রে, যার পরে আণবিক ভরটা উপরে রাখবো এবং তার জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে ভাগ করে দিয়ে আমরা তুল্যাঙ্ক ভার বের করে নিতে পারবো। একদম এখানে বিজারক পদার্থ কোনটা, H2O2 এখানে বিজারক পদার্থ, তাহলে এর তুল্যাঙ্ক ভার কিভাবে বের করব, চলো একই রকম ভাবে আমরা এর বিক্রিয়াটা লিখে নিই এখানে। তাহলে H2O2 ছিল, H2O2 এখান থেকে কি হয়েছে, এখান থেকে O2 হয়েছে, তো তাহলে H2O2 এখানে কত হয়েছে -1, এখানে কত হয়েছে 0 হয়েছে। তাহলে দেখো একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে -1, কিন্তু এখানে কটা অক্সিজেন আছে, দুটা অক্সিজেন আছে, তাহলে দুটা অক্সিজেন মানে -2 থেকে কত হয়েছে 0 হয়েছে, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত এখানে 2, ঠিক আছে 2। কিন্তু ব্যাপারটা বুঝলে কি, যেখানে একটা অক্সিজেনের জারণ সংখ্যা -1, তাহলে এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে দুটো অক্সিজেন জারণ সংখ্যা কত হবে -2, সেই -2 থেকে 0 হয়েছে, তাই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে কি, তাহলে এটা হচ্ছে বিজারক, তাহলে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার কি হবে, বিজারক পদার্থের আণবিক ভর করব আর জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে ভাগ করব। তাহলে এবার এখানে H2O2 আণবিক ভর বের করো, চলো H2O2 আণবিক ভর কি হবে, হাইড্রোজেনের কত 1 1 করে 2 প্লাস 16 16 32, এখান থেকে কত দিয়ে ভাগ করব 2 দিয়ে, কারণ জারণ সংখ্যার পরিবর্তন কি 2 থেকে -2 থেকে 0 হয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে কত আসবে, তাহলে 34/2 মানে 17। তাহলে এর তুল্যাঙ্ক ভার H2O2 তুল্যাঙ্ক ভার এই বিক্রিয়া আমরা বের করে নিতে পারলাম। যে এইভাবে আমরা কি, তাহলে মানে জারক এবং যে কোনো একটা বিক্রিয়ার জারক এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার আমরা এইভাবে বের করতে পারবো, ঠিক আছে। একই রকম ভাবে আচ্ছা এখানে একটা মজার জিনিস তোমাদেরকে বলি বা একটা ট্রিক্স দিয়ে আমরা মনে রাখবো, যে KMnO4 এটা কিন্তু তোমার অ্যাসিড মাধ্যম বা বেসিক মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম যে কোনো মাধ্যমে বিক্রিয়া দিতে পারে, ঠিক আছে। তাই জন্য তুমি মনে রাখবে, বা KMnO4 এটা একদম ট্রু, মানে একদম মনে রাখবে, ট্রিক্স দিয়ে আমি মনে রাখবে, যে MnO4 মাইনাস করে লিখি, MnO4 মাইনাস, এটা যদি তোমার কোথাও H+ দেখতে পাও, তাহলে H+ মিডিয়ামে ও সবসময় কি হয়ে যায় Mn2+। কেন, এখানে সালফিউরিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিডের মধ্যে KMnO4টা কি হয়ে গেছে Mn2+, কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হয়েছে, মানে Mn2+ এ কনভার্ট হয়েছে। মানে অ্যাসিড মিডিয়ামে KMnO4টা সবসময় Mn2+ এ কনভার্ট হয়ে যায়। একই রকম ভাবে KMnO4 মাইনাস, এটাকে যদি তুমি ক্ষারীয় মাধ্যম মানে কি OH মাধ্যমে যদি রাখো, তাহলে দেখা যাচ্ছে যে এটা এখান থেকে কি হয়ে যায় না MnO4 2- তে কনভার্ট হয়ে যায়, তাহলে এখান থেকে কি 7 থেকে 6 হয়ে যায় ক্ষারীয় মাধ্যমে। আর একটা কি আছে নিউট্রাল মাধ্যম, মানে MnO4 প্লাস H2O, এই মাধ্যমে দেখা গেছে কি যে MnO4 মাইনাস থেকে ও হয়ে যায় MnO2। এই কয়েকটা কনভার্সন করে নিয়ে, মানে এই সমস্ত বিক্রিয়াগুলো তোমাকে যদি তুল্যাঙ্ক ভার বের করতে বলে, তাহলে তোমাকে দেখো অত ক্যালকুলেশনে যেতেই হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে একটা সূত্র মনে রাখবে, এই সূত্রটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, এগুলো কিন্তু সূত্র পাওয়া যাবে না সহজে। দেখে নাও, ব্যান সূত্র BAN কার সঙ্গে না KMnO4 এর ক্ষেত্রে, KMnO4 কে আমরা যদি ব্যান সূত্র ইউজ করে কিন্তু এদের তুল্যাঙ্ক ভার বের করতে বা পরবর্তীতে অনেক রিঅ্যাকশন করতে আমাদের ব্যান সূত্রটা কাজে লাগবে। তাহলে আমরা কি মনে রাখবো, এখানে B ফর মানে কি, B ফর বেসিক মিডিয়াম, ঠিক আছে, এখানে A ফর অ্যাসিড মিডিয়াম, আর এখানে N ফর নিউট্রাল, ঠিক আছে। তাহলে এখানে একটা ডিজিট আমরা মনে রাখবো, সেই ডিজিটটা কি 153। ব্যান সূত্র
153 এটা মনে রাখবো। তাহলে কি মনে রাখবো যে বেসিক মাধ্যমে, দেখো এখানে কি বেসিক মাধ্যম কি এটা, এখানে জারণ সংখ্যা কত ছিল +7, এখান থেকে কত হয়েছে +6, তাই জন্য বেসিক মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন সবসময় কত হয়, 1 পরিবর্তন হয়। এখন অ্যাসিড মাধ্যমে এখানে কত ছিল +7, এখান থেকে কত হয়েছে +2, জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে 5, তাই জন্য অ্যাসিড মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন 5 হয়। ঠিক আছে, একইভাবে নিউট্রাল মাধ্যম কি জলীয় মাধ্যমে, এখানে কত ছিল 7, এখান থেকে কত হয়েছে +4, তাই জারণ সংখ্যার পরিবর্তন কত হয় 3, তাহলে নিউট্রাল মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন হয় 3। তাই জন্য দেখো তুমি যদি বিক্রিয়াটার মাধ্যমটা দেখো তাহলেই কিন্তু বলে দিতে পারবে যে কত দিয়ে আমাকে ভাগ করতে হবে। বুঝে গেছো, সূত্রটা খুব ভালো। ঠিক আছে, এই সূত্রটা মাথায় ঢুকে নাও। এরপরে তাহলে আমরা আরেকটা উদাহরণ করে নিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো আর কি। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, দেখো খুবই একটা ভালো উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট উদাহরণ, এটা পরীক্ষায় আসে কিন্তু। দেখো কি, যে সোডিয়াম থায়োসালফেট কি Na2S2O3, এর নাম কি সোডিয়াম থায়োসালফেট। এর মধ্যে যদি আমরা আয়োডিনের রিঅ্যাকশন করাই তাহলে দেখা গেছে এখান থেকে তৈরি হয় কি সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস NaI তৈরি হয়। এই বিক্রিয়াটা কি, সোডিয়াম থায়োসালফেটের মধ্যে আয়োডিন যোগ করলে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং আয়োডিন তৈরি হলো। এই বিক্রিয়াটার ক্ষেত্রে তোমাকে বলেছে যে জারক পদার্থ এবং বিজারক পদার্থটির তুল্যাঙ্ক ভার বের করো। ঠিক আছে, এবার আমরা পুরো ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট আমরা প্রথমে কি করব, এখানে যে প্রত্যেকটা জারণ সংখ্যা বের করে জারক এবং বিজারক পদার্থটা আমি খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করি, যে এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে, ব্যালেন্স করার জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আর এখানে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এবার এই বিক্রিয়া দেখো সালফারের জারণ সংখ্যা বের করো। সালফারের জারণ সংখ্যা কত আসছে +2। ঠিক আছে, এবার এগুলো বিক্রিয়া করার ক্ষেত্রে না তোমাকে হচ্ছে গিয়ে তোমার এভারেজ জারণ সংখ্যাটা নিলেও হবে আর কি। এবারে জারণ সংখ্যাটাই নিব, মানে যখন আমরা এগুলো বিক্রিয়াগুলো করবো আর কি। তাহলে এই ক্ষেত্রে দেখো সালফারের যদি আমরা বের করি তাহলে এভারেজ জারণ সংখ্যা কত আসবে, এখান থেকে 2.5 আসবে। ঠিক আছে, +2.5 আসবে এভারেজ জারণ সংখ্যা। তো তাহলে এখানে দেখো +2 থেকে কি হয়েছে 2.5 হয়েছে, মানে বাড়ছে। তাহলে এটা কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। ঠিক আছে, এক নম্বর এখানে I2 কি ছিল 0 ছিল, এখান থেকে কি হয়েছে -1 হয়েছে, তাহলে এটা কি হলো, এটা কমে গেল, তাহলে এটা কি বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে জারণ বিক্রিয়াটা আমরা আলাদা করে লিখি, কি হচ্ছে গিয়ে Na2S2O3, এখান থেকে কি হয়েছে Na2S4O6, এটা 2 দিয়ে রাখলাম। আচ্ছা, এবার এই বিক্রিয়াটা বের করলাম। এবার তাহলে এখানে এটা কি নিজে জারিত হয়েছে, তাহলে অন্যকে বিজারিত করেছে, তাহলে এটা কি বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ যদি আমার তুল্যাঙ্ক ভার বের করতে হয় তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কে আমরা ই দিয়ে লিখলাম। তুল্যাঙ্ক ভার যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে এখানে প্রথমে আগে দেখতে হবে জারণ সংখ্যার কত পরিবর্তন হয়েছে। দেখো এখানে কি হয়, এখানে আমাদের জারণ সংখ্যা হচ্ছে +2, এখান থেকে কত হয়েছে না 2.5 হয়েছে। তাহলে একটা সালফার, এখানে কটা আছে সালফার, আমরা তো 1 মোলের ক্ষেত্রে বের করবো, এখানে সালফার, একটা সালফারের জন্য বৃদ্ধি হয়েছে কত, একটা সালফারের জন্য বৃদ্ধি হয়েছে 0.5 করে। তাহলে কটা সালফার আছে, এখানে 2টা সালফার আছে, তাহলে 2টা সালফারের জন্য আমাদের কি হবে, 2টা সালফারের জন্য বৃদ্ধি কত পাবে 0.5 × 2, তাহলে কত হচ্ছে 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে বিক্রিয়াটাতে এটাতে সালফারের জারণ সংখ্যার বৃদ্ধি কত 1, তাই জন্য আমাদের এর যে আণবিক ভরটা পাওয়া যাবে সেই আণবিক ভরটাকে আমরা কি করব, যে আমাকে 1 দিয়ে ভাগ করব। এবার এখানে মজার জিনিস কি দেখো, এই সোডিয়াম থায়োসালফেটকে আমি যখন বিক্রিয়া করাবো তখন তো সলিড সোডিয়াম থায়োসালফেট নেব। তাই জন্য সলিড সোডিয়াম থায়োসালফেট এটার সংকেত কি হয় Na2S2O3, এর মধ্যে কিন্তু 5 অণু জল থাকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় করার সময় কিন্তু এটাকে তোমার মনে রাখতে হবে, সোডিয়াম থায়োসালফেটের মধ্যে 5 অণু কেলাস জল থাকে। তাই জন্য আণবিক ভর ক্যালকুলেশন করার সময় কিন্তু 5 অণু জলের টাও তোমাকে ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। তো তাই জন্য চলো আমরা বের করি। তাহলে এখান থেকে আমরা কি করব, সোডিয়াম থায়োসালফেটের সোডিয়ামের কত 23 করে হয়, 23 × 2 প্লাস সালফারে কত 32 করে হয় × 2, দুটো আছে 2, প্লাস অক্সিজেনের কত করে হয় 16 করে, 16 × 3, প্লাস এখান থেকে একটা অক্সিজেন, যদি জলের যদি আমরা আণবিক ভর বের করি জলের কত 18 করে হয়, 5টা আছে, তাই জন্য 5 × 18 নিলাম। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আণবিক ভর পেলাম। তাহলে এই ক্ষেত্রে কত দিয়ে ভাগ করব, এখানে জারণ সংখ্যা কত পরিবর্তন হয়েছে, একটার জন্য 0.5, দুটার জন্য 1, তাহলে এখানে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে 1। তাহলে এর তুল্যাঙ্ক ভার কত চলে আসলো, এটা 248। এটা হচ্ছে কি সোডিয়াম থায়োসালফেট, এই বিক্রিয়াতে সোডিয়াম থায়োসালফেট অর্থাৎ কি বিজারক পদার্থটার কি তুল্যাঙ্ক ভার আমরা বের করে নিতে পারলাম। একের মধ্যে এখানে আয়োডিনের মানে জারক পদার্থটা যদি তুল্যাঙ্ক ভার বের করতে হয় তাহলে কি করব, চলো ওর বিক্রিয়াটা লিখি। আয়োডিন এখানে জারক, তাহলে কি করব, আয়োডিনের ক্ষেত্রে কি হচ্ছে I2 ছিল, সেখান থেকে কি হয়েছে NaI হয়েছে। আচ্ছা, তাহলে এখানে 0 ছিল, 0 থেকে -1 হয়েছে। ঠিক, আচ্ছা এবার কি করলাম, এখানে আমাদের কি করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, দেখো
দেখো এখানে একটা আয়োডিনে তো 0 করে হয়েছে, তো কটা আয়োডিন আছে? দুটো আয়োডিন, একটা আয়োডিন -1 করে কমছে, তাহলে দুটো আয়োডিনের জন্য কত 2 কমবে, 2 কমবে। তো তাই জন্য এক্ষেত্রে কি করবো, তুল্যাঙ্ক ভর বের করার সময় কি ইজ ইকুয়ালস টু এর আণবিক ভর, এর আণবিক কত আয়োডিনের, মনে রাখবে আয়োডিনের পারমাণবিক ভর কত হয়, মানে সরি আয়োডিনের আণবিক ভর, মানে একটা আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127 করে, তাহলে দুটো আয়োডিন আছে, তাহলে 2 × 1 27 127 বাই এখানে কত দিয়ে ভাগ করবো, 0 থেকে -1 দুটো আছে, দুটার জন্য আমাদের কত জারণ সংখ্যা পরিবর্তন, 2 পরিবর্তন হবে, 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে কেটে গেল, তাহলে 127 হচ্ছে এই বিক্রিয়াতে তোমার জারক পদার্থটা তুল্যাঙ্ক ভার 127। তাহলে এইভাবে আমরা কি করলাম, যে তুল্যাঙ্ক ভারটা বের করে দিতে পারলাম। তাহলে তুল্যাঙ্ক ভারের ব্যাপারটা আমি আবার একটু বলি, যে কি করলাম, প্রথমে আমাকে বিক্রিয়াটাকে সাজাতে হবে, সাজিয়ে নিয়ে আমাকে কি করতে হবে, যে জারণ সংখ্যার পরিবর্তনটা দেখতে হবে, অর্থাৎ কি জারণ বিক্রিয়াটা এবং বিজারণ বিক্রিয়াটা খুঁজে বের করতে হবে। এবার তোমাকে কোশ্চিনে বলে দেবে যে এর জারণ সংখ্যা মানে জারক পদার্থ তুল্যাঙ্ক ভার বের করো বা বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার বের করো, তাহলে তোমাকে যাকে বের করতে বলবে তার ক্ষেত্রে তোমার দেখবে জারণ সংখ্যার পরিবর্তনটা কত হয়েছে, তাহলে তার আণবিক ভরটা উপরে লিখবে, সবসময় তো 1 মোল, কিন্তু মানে ব্যালেন্সের জন্য 2 বা 3 থাকলে সেগুলো নেবো না, তাহলে 1 মোলের ক্ষেত্রে তার আণবিক ভরটা আমরা নিয়ে নেব, নিয়ে বাই ওর জন্য মানে জারক পদার্থের জারণ সংখ্যা কত পরিবর্তন হয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমাদের তুল্যাঙ্ক ভার বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই কমপ্লিট করলাম। আমাদের নেক্সট ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা তোমার সমতা বিধান সেটা কিন্তু আমাদের বোর্ডের পরীক্ষায় কিন্তু সমতা বিধান থাকবেই সেখান থেকে, বা আমাদের নিট বা জেই থেকেও কিন্তু তোমার এই সমতা বিধান থেকে কোশ্চিন থাকে। তাই জন্য পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের আর 2টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আমরা পরের দিন যেটা করবো সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা কিভাবে সমতা বিধান করবো সেটা আমরা হচ্ছে পরের দিন করবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।